সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় পত্রের কনিক শিওর শর্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতোই আমরা খ এবং গ এর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এটা খ এবং গ, তো এখান থেকে কিন্তু 10 মার্ক শিওর প্রশ্ন হবে এবং সবাইকে এটাতে অ্যান্সার করতে হবে, কারণ অন্যান্য অধ্যায়গুলো এই পার্টে কিন্তু কঠিন। তোমরা জানো যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এখানে আছে। আচ্ছা, যাই হোক, তো দেখো এই ক্ষয়ে যেটা আসবে শিওর সেটা হচ্ছে পরাবৃত্ত থেকে একটা প্রশ্ন শিওর হবে। পরাবৃত্ত, গয়ে পরাবৃত্ত আসতে পারে অথবা উপবৃত্ত এবং অধিবৃত্তর যে কোনো একটা আসতে পারে। এই, তো এখান থেকে খুবই ইজি প্রশ্ন হয়, যে কোনো শিক্ষার্থী কিন্তু এখান থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবে। ওটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি যে এমসিকিউ যেহেতু আসে এবং এটা খুব ইম্পর্টেন্ট। আদর্শ সমীকরণ, কণিকের আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে কণিকের আদর্শ সমীকরণ। এখন সহগগুলো তোমরা জানো। একটা বিষয় খেয়াল করো যে দেখো আমি কিভাবে লিখতেছি এটা, যে প্রথম প্রধান কর্ণ বরাবর এ বি সি লিখতে হবে। এ বি সি, এটা হচ্ছে এই বরাবর এইচ সি এফ, এটাও এইচ সি এফ। এইচ সি এফ, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, যে ডেল ইকোয়াস টু এত ইকোয়াস টু যদি 0 হয় তখন কি হবে, এটা এক জোড়া সরল রেখা প্রকাশ করবে। এটা ইকুয়াস টু 0 হলে এক জোড়া সরল রেখা প্রকাশ করবে, সেটা হচ্ছে যে তোমার অ্যাডমিশনে আসে আর কি বেশি, এটা এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা। আচ্ছা, এখন এই যদি এই ডেলের মানটা 0 না হয় তখন কন্ডিশনগুলো আলাদা। ডেল নট ইকুয়াস টু 0 হলে, 0 হলে দেখো কি কি কন্ডিশন ঘটবে। তাহলে আমরা প্রথমে দেখবো, স্টার্ট দিয়ে লিখি তারপর ওটা ধরো। ধরো এ ইকুয়ালস টু যদি বি এর সমান হয় এবং এইচ এর মান 0 হলে সেটা হচ্ছে বৃত্ত হবে, সেটা হচ্ছে বৃত্ত হবে। এই দুটা হচ্ছে ধরো সরল রেখার আলোচনা আমরা করে ফেললাম। যে এ আর বি যদি সমান হয়, ধর এটাও পাস এটাও পাস, এই যদি 0 হয়ে যায় তাহলে এটাও 0, এক্স হয়ে থাকবে না, ওটা বৃত্তের ইকুয়েশন তোমাকে এটা প্রকাশ করবে। এখন এই সব কন্ডিশন ধরো বাদ দাও। এখন যদি ডেল নট ইকুয়ালস টু 0 হয় তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে এইচ স্কোয়ার ইকুয়ালস টু ধরো এ বি হলে, এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি হলে সেটা হচ্ছে তোমার প্রথম কেসটা, অর্থাৎ এটা হবে পরাবৃত্ত, পরাবৃত্ত। আচ্ছা, 2 নম্বর কন্ডিশন দেখো, তোমরা সাজাই লিখবা আর কি, এইচ স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা, এটা যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হলে এটা হচ্ছে তোমার উপবৃত্ত, উপবৃত্ত। আচ্ছা, আমি যদি দেখো এই যে এ বিটা আগে এইচ স্কোয়ারটা পরে লিখি, তখন কিন্তু এটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। তো পরীক্ষায় যদি শর্তটা ঘুরাই দাও তোমাকে কিন্তু পারতে হবে আর কি, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখে যেতে হবে, জাস্ট গাধার মতো পড়লেই কিন্তু হবে না। আচ্ছা, এবার যে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটার মান যদি 0 থেকে বড় হয়, এত হলে 0 থেকে বড় হলে তখন সেটা কিন্তু অধিবৃত্ত, তখন সেটা অধিবৃত্ত হবে। তো এই হচ্ছে টোটাল 3টা বিষয়। এখন উৎকেন্দ্রিকতার মানগুলো আমরা দেখব এই পাশটাতে। উৎকেন্দ্রিকতা, যেটাকে এক্সেন্ট্রিসিটি বলা হয়, উৎকেন্দ্রিকতা। তোমরা পড়ে আসছো যে ভাইয়া এই যে পরাবৃত্তর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হয় হচ্ছে 1, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 1। আচ্ছা, এটার ক্ষেত্রে উপবৃত্তর ক্ষেত্রে 0 থেকে 1 মধ্যে, তাহলে 0 থেকে ভাইয়া বড় ই এর মান কার 1 মধ্যে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হয়, অধিবৃত্তের ক্ষেত্রে হয় ই এর মানটা 1 থেকে বড়, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 থেকে বড়। এই হচ্ছে বিষয় আর কি। যদি এমসিকিউ আসে তাহলে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারো। আমরা তাহলে যে কোনো কণিকের সমীকরণ, কণিকের সমীকরণ, সমীকরণ, যে দেখো একটা বক্ররেখা, অর্থাৎ কণিক তো ভাইয়া বক্ররেখা হবে, যে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সবগুলোই বক্ররেখা। তাহলে ধরো দেখলাম আমরা হচ্ছে একটা কণিকের ধরো একটা শেপ নিলাম এরকম, এটা যে কোনো শেপ হতে পারে, এটা পরাবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে। আচ্ছা, তাহলে একটা ফিক্সড পয়েন্টটাকে, যেটাকে নাম দেওয়া হয় কণিকের বেলায়, এই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস। এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা ধরলাম তোমার হচ্ছে, এটা ধরলাম আলফা কমা বিটা, আলফা কমা বিটা। তাহলে এটাকে বলা হয় উপকেন্দ্র
বা ফোকাস বলা হয়। তাহলে দেখো কনিকের ডেফিনেশনটা দেখো, যে একটা ফিক্সড পয়েন্ট থেকে বক্ররেখার অর্থাৎ কনিকের যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, তাহলে সেই পয়েন্টটা আমরা নিলাম ভাইয়া এইটা, ধরো পি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। কি বললাম, একটা স্থির বিন্দু বা ফিক্সড পয়েন্ট থেকে কনিকের ওপর যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট রেখা যেটাকে দ্বিকাক্ষ বলা হয় সেই রেখার ডিস্টেন্স, এটার অনুপাত একটা ধ্রুবক সংখ্যা। তিনটা কণিকের বেলায় কি কি, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটার বেলায় কি বললাম, যে বক্ররেখার একটা পয়েন্ট পয়েন্ট এবং একটা ফিক্সড পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স, আর এই বিন্দু থেকে একটা লাইনের ডিস্টেন্সের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, সেটাকে বলা হয় ই। তাহলে এখানে এই বিন্দুটার নাম দিলাম তোমার হচ্ছে পি। তাহলে শর্তটা কি দাঁড়াচ্ছে কণিকের সমীকরণের, যে এস পি এটার ডিস্টেন্স, এস পি এই দুই বিন্দুর ডিস্টেন্স এবং ওই বিন্দু থেকে একটা রেখার ডিস্টেন্সের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এটাকে ধরো নাম দিলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এটা নাম দিলাম হচ্ছে এই রেখাটার সমীকরণ। তাহলে দেখো তো কি আসতেছে, এসপি ডিভাইডেড বাই পিএম, এই ধ্রুবক সংখ্যাটাকে বলা হয় ই, ই দ্বারা প্রকাশ করা হয়। এবং ই এর মানগুলো তোমাদের বলে আসছি, যে পরাবৃত্তের ক্ষেত্রে এটার মান 1, আর বাকিগুলোর ক্ষেত্রে তো তোমাদের বলেই দিয়েছি। তাহলে দেখো তো একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর কিন্তু ডিস্টেন্স তুমি বের করতে পারো। সেটা কিরকম, যে ভাই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার এর উপর রুট। আচ্ছা, আচ্ছা, এটা হলো তোমার এসপি এর ভ্যালু। এবার পিএম এর ভ্যালু কি বলতে বলছে, যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, সেটাও কিন্তু তুমি জানো। জাস্ট কি করতে হয় বলো তো, যে ওই বিন্দুটা বসাই দিতে হয় কোথায়, রেখার উপরে। তাহলে ওই এক্স ওয়াই এখানে বসাই দিব এই জায়গাতে। তাহলে এটা হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর মডুলাস, নিচে কি এক্স এর সহগ তার উপর স্কোয়ার, ওয়াই সহগ তার উপর স্কোয়ার। এটা এটা হচ্ছে যে কোনো কণিকের সমীকরণ। এবং এই পরীক্ষাটা মানে এই প্রশ্নটা তোমার, ধরো এই প্রশ্নটাই 90% ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় ধরো এটা চলে আসছে মানে 4 মার্কের জন্য, আর বাকি যে 4 মার্ক সেটার জন্য তোমাকে আলাদাভাবে অন্য কিছু করতে হবে। খুব ইম্পর্টেন্ট দেওয়া আছে। তাহলে ফিক্সড পয়েন্ট এটা পরাবৃত্তের ক্ষেত্রে, তাহলে পরাবৃত্তর শেপটা তোমরা মোটামুটি ধরে নাও, এটা আমরা আসতেছি বিস্তারিত এটা। তাহলে একটা ফিক্সড পয়েন্ট, দ্বিকাক্ষটা একটু কাছে হয়ে গেছে, দ্বিকাক্ষটা ধরো এই জায়গাটা। তাহলে ফিক্সড পয়েন্ট এস, সেটার মান দেওয়া আছে কত, -8,2, আর পি একটা বিন্দু তোমাকে ধরে নিতে হবে ওই শেপের উপরে, সেটা এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই। আচ্ছা ধরে নিলা, এখন এই রেখাটার ইকুয়েশন তোমাকে আর বের করতে হবে না, দেওয়া আছে 2x মাইনাস ওয়াই মাইনাস 9 ইকুয়ালস টু 0। এবার খেয়াল করো যে এখানে একটা এই রেখার উপর একটা বিন্দু ধরে নিতে হবে, বা এটা হচ্ছে যে তুমি এসপি এই ডিস্টেন্স এবং এই পি থেকে এটার উপর লম্ব ডিস্টেন্সের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, লম্ব ডিস্টেন্সের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, এই এই লম্বের পাদবিন্দু ধরলাম এম। তাহলে শর্ত মতে কি দাঁড়াচ্ছে কণিকের, এটা শর্ত মতে এসপি ইকুয়ালস টু পিএম, বা এসপি ডিভাইডেড বাই পিএম, এটার অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, সেটা ই। একটু আগে বলে আসলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হয় 1, বুঝছো, ই এর মানটা 1। কেন 1, কারণ এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান কার ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে। তাহলে তখন কি আসতেছে ভাইয়া, এসপি ইকুয়ালস টু পিএম, এসপি ইকুয়ালস টু পিএম। আচ্ছা, তাহলে এসপি একটু আগে শিখে আসলে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে কি আসে এক্স মাইনাস 8, অর্থাৎ এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার, কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার এর উপর রুট। তাহলে ওয়াই থেকে এটা বাদ দিতে হবে, তাহলে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার এর উপর রুট, তাহলে রুট না করলে ওই পাশে আমরা একবার বর্গ করে দিচ্ছি। তাহলে এই পয়েন্ট থেকে, আচ্ছা একবার রুট করে দিই, দাঁড়াও পরের লাইনে বর্গ করব। এই পয়েন্ট থেকে এই রেখার লম্ব ডিস্টেন্স কত, ওইটা ভাই এখানে বসাই দিতে হবে এক্স ওয়াই। তাহলে এক্স এর জায়গায় এক্স বসাতে হবে, তাহলে 2x, ওয়াই এর জায়গায় ওয়াই বসাতে হবে মাইনাস ওয়াই, আর -9 এর মডুলাস ডিভাইডেড বাই এক্স এর শক তার উপর স্কোয়ার, ওয়াই এর শক তার উপর স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ারকে করলে 4 মাইনাস 1 স্কোয়ারকে করলে 1। দেখুন এটাকে আদর্শ ফর্ম, এটা যে প্রথম যেটা দেখালাম সেটাতে নিয়ে গেলেই হচ্ছে। তাহলে ভাই দুই পাশে যদি বর্গ করি, তাহলে এখানে √5 আছে, তাহলে +5, তাহলে এই +5 এখানে রাখলা, রাখার পর এটা হচ্ছে এক্স প্লাস 8 হোল স্কোয়ার
ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। এখন এই পাশটাতে তোমার কি 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার। এখন একটা কাজ করতে হবে কি, যে এটাকে তোমার বর্গ করতে হবে, এটাকে বর্গ করে 5 দিয়ে গুণ করতে হবে, এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হবে, করে সেটা ভাই আদর্শ আকারে নিয়ে আসতে হবে। তাহলে ওই কাজটা একটু ঠান্ডা মাথায় করলে হয়ে যাচ্ছে, বুঝছো? এখন আমরা যখন তোমাদের সময়টাতে পরীক্ষার্থী ছিলাম, তখন ভাইয়া এই যে ভাইয়ারা এই জায়গায় করে দিত না, তখন খুবই খারাপ লাগতো যে আমি তো অত ভালো মানে ক্যালকুলেশন জানি না, এখন যদি করতে ভুল হয়ে যায় তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে। তাহলে আমি তোমাকে বলে দিই, তুমি ধরো এইটুকু আসছো মানে তুমি অলরেডি ওই প্রশ্নে 3 পায়ে গেছো, বুঝছো? আর বাকি 1 পাওয়ার জন্য একটু কষ্ট করে আদর্শ ফরম্যাটে নিয়ে আসবে। এখন আমিও তাই করলাম হয়তো, বা শিওর শর্ট যেহেতু ক্লাস লেন্থটা বড় করতেছি না, বুঝছো? তোমরা কিছু মনে করিও না। তাহলে এই কাজটা তোমাদের করে নিতে হবে। তো পরাবৃত্তের ক্ষেত্রে জাস্ট আমি বলবো দুটি কথা মনে রাখতে হবে। তাহলে কোন দুইটা কথা ভাইয়া? তাহলে দুইটা কথা হচ্ছে, কোন দুইটা কথা তাহলে ভাইয়া? যে উপকেন্দ্র বা ফোকাস দেওয়া থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে উপকেন্দ্র দেওয়া থাকতে হবে, উপকেন্দ্র বা ফোকাস দেওয়া থাকতে হবে। আর নাম্বার দুই নম্বর কথা হচ্ছে যে দ্বিকাক্ষের ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকতে হবে। তাহলে দ্বিকাক্ষের ইকুয়েশনটা দেওয়া থাকলে তুমি কিন্তু প্রথম প্রশ্নে 4-এ 4 পেয়ে যাচ্ছ। কারণ এসপি ডিভাইডেড বাই পিএম, এটা ইকুয়াল টু একটা ধ্রুবক সংখ্যা ই, সেখান থেকে কিন্তু তোমরা ইকুয়েশনটা বানাইতে পারবা বা নিয়ে আসতে পারবা। ওকে, আচ্ছা এবার আমরা সরল সমীকরণে যাচ্ছি। যে তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে কি হয় খেয়াল করো। এটা তো তোমরা জানো যে এটা মূল বিন্দু বা 0 0, কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে এটাকে তোমার এ দ্বারা প্রকাশ করা হয়, এতে শীর্ষবিন্দু যেটাকে বলা হয় শীর্ষ, এটাকে শীর্ষবিন্দু বলা হয়। এখন এটা হচ্ছে ভাই উপকেন্দ্র, মানে এইটুক ডিস্টেন্স, এটা হচ্ছে ধরো ধরলাম এ, আর উচ্চতা 0, এটাকে ফিক্সড পয়েন্ট বা এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ওটা উপকেন্দ্র আর এটা হচ্ছে ভাইয়া শীর্ষবিন্দু। আর একই ডিস্টেন্স যেহেতু, এই বিন্দুটা কিন্তু ভাইয়া ওই বক্ররেখার উপর অবস্থিত। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে একটা জিনিস কি শিখে আসছো, যে এই বক্ররেখার উপর একটা বিন্দু যে দূরত্ব হবে বক্ররেখা থেকে দ্বিকাক্ষ একটা রেখা, ওইটার ডিস্টেন্সটা সেম হবে। তাহলে ভাই এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা যেহেতু সমান, তাহলে এটা 0 থেকে যদি এ হয় তাহলে এটা নেগেটিভ এ হবে, এটা নেগেটিভ a, 0। তাহলে এটাকে বলা হয় দ্বিকাক্ষের ছেদবিন্দু বা পাদবিন্দু। দ্বিকাক্ষ এবং অক্ষের ছেদবিন্দু, এটাকে বলা হয় দ্বিকাক্ষ এবং অক্ষের ছেদবিন্দু বা দ্বিকাক্ষের পাদবিন্দু। এটাকে তোমার জেড দ্বারা প্রকাশ করা হয়, এটাকে তোমার জেড দ্বারা প্রকাশ করা হয়, এটাই। তাহলে এখন সেই একই সূত্র, এসপি ইকুয়ালস টু পিএম পরাবৃত্তের ক্ষেত্রে, এসপি ইকুয়ালস টু পিএম। তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম, এটার ভ্যালুটা হচ্ছে ই। যেহেতু ই এর মানটা সমান, তাহলে এসপি ইকুয়ালস টু পিএম। আচ্ছা, তাহলে পি বিন্দুটা নিয়ে নিতে হবে এখানে। ধরো এখানে একটা বিন্দু নিলাম পি এক্স কমা ওয়াই, আর এই দ্বিকাক্ষের উপর একটা বিন্দু নিলাম এম, এম। তাহলে শর্ত মতে এসপি পিএম একটা ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো তো কি আসে, এসপি এটা থেকে এটার দূরত্ব, তাহলে কি আসবে, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু, ওই বিন্দুটা জাস্ট এই রেখায় বসাইতে হবে। এখন দ্বিকাক্ষের সমীকরণ তুমি কিন্তু জানো যে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কত, দেখো তো নেগেটিভ এ, অর্থাৎ এটা হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এক্স ইকুয়ালস টু নেগেটিভ এ, তাহলে এক্স ইকুয়ালস টু নেগেটিভ এ। আচ্ছা, এইটা এক্স এর মান নেগেটিভ, এ এর মানটা নেগেটিভ এদিকে। তাহলে দেখো এখান থেকে কি দেখানো যাচ্ছে, বা এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, এই দ্বিকাক্ষের ইকুয়েশন, দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ পাইছো তুমি এইটা, নিচে লিখে এটা, বা এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, এটা দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে এখন কি করতে হবে, ওই দ্বিকাক্ষের ইকুয়েশন ওই এক্স ওয়াই বিন্দুটা বসাই দিতে হবে। তাহলে এটাকে বসাই দিলে এক্স প্লাস এ, নিচে কত, রুট ওভার 1 প্লাস 0 স্কোয়ার। আচ্ছা, এখন দুই পাশে যদি বর্গ করে দাও তাহলে কি থাকে দেখো তো, এখানে এক্স স্কোয়ার, এক্স এটা হচ্ছে এ ছিল কিন্তু, হ্যাঁ এটা কিন্তু এ ছিল, এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এটা এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে বর্গ করলে তোমার এক্স প্লাস এ হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো কি আসতেছে, বা এই ওয়াই স্কোয়ারটাকে রাখলাম, তাহলে এটা এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে কিন্তু 4ab এর সূত্র বলা হয়, বা তুমি ভেঙে দিলেই দেখবে ওটা চলে আসছে। অতএব তাহলে এটা সরল সমীকরণ কি দাঁড়ালো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এটা 4ab সূত্র, অর্থাৎ 4a ইন্টু এক্স এটা। তাহলে দেখো এটা থেকে খেয়াল করো, এটা থেকে কি কি পাইলাম। তাহলে এটাকে কিন্তু তুমি চাইলেই, এটা হচ্ছে পরাবৃত্তের সরল সমীকরণ, তাহলে এটাকে একটু সাজাই লিখবো। দেখো তাহলে এটাকে লিখবো ভাইয়া ওয়াই মাইনাস শূন্য হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস জিরো। তাহলে খেয়াল করো এটার ক্ষেত্রে যে এটার হচ্ছে ভাইয়া শীর্ষবিন্দু, তাহলে প্রথম কথা হচ্ছে এটার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত পাইছো, এটার শীর্ষবিন্দু কিন্তু 0,0। কোত্থেকে পাইলাম, এখান থেকে ভাই পেলাম ভাই, ওয়াই মাইনাস জিরো ইকোয়াস টু এখান থেকে পেলাম যে এটা এটা হচ্ছে যে এই যে এটা শীর্ষবিন্দু 0,0, এটা ইকোয়াস টু শূন্য ধরে যেটা আসে সেটা আর কি ভিতরেরটা, আর এটা ইকোয়াস টু শূন্য ধরে যেটা আসে সেটা এক্স এর মান। আচ্ছা তাহলে এখন উপকেন্দ্র দেখো, উপকেন্দ্র এটার কি ছিল এ কমা শূন্য, উপকেন্দ্র ছিল হচ্ছে এ কমা শূন্য, উপকেন্দ্র বা ফোকাস এই যে এটা। আচ্ছা আর হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু হচ্ছে মাইনাস এ কমা শূন্য, এটা কিন্তু খুব একটা দরকার নাই, কিন্তু মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা আর দ্বিকাক্ষের ইকুয়েশন কত ছিল, দ্বিকাক্ষ এক্স ইকোয়াস টু নেগেটিভ এ, দ্বিকাক্ষ এক্স ইকোয়াস টু নেগেটিভ এ, আর উপকেন্দ্রিক লম্ব সেটা হচ্ছে ভাই উপকেন্দ্র দিয়ে চলে গেছে, এটার মানে বিন্দুটা যেহেতু এ কমা শূন্য। তো দেখো ওইটার তাহলে উপকেন্দ্রিক 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 লম্বের লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়ালস টু a। আচ্ছা গেল, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এটা হবে তোমার 4a, মডুলাস অফ 4a। বুঝছো, এখন খেয়াল করো পরাবৃত্তর ক্ষেত্রেও তোমাকে দুইটা কথা মনে রাখতে হবে। কোন দুইটা কথা, সেটা হচ্ছে দেখবা যে যার পাওয়ার 1, অর্থাৎ আমাদের ইকুয়েশনটা ছিল কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে দেখতে হবে যার পাওয়ার 1 পরাবৃত্ত তার দিকে হা করবে, তাহলে এক্স এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স অক্ষ বরাবর হা করবে, এক্স অক্ষ বরাবর হা করবে, এই কথাটা তোমরা হচ্ছে লিখবে, যেটার পাওয়ার 1 পরাবৃত্ত সেই অক্ষ বরাবর হা করবে। আরেকটা কথা, যার পাওয়ার 1 পরাবৃত্তর সেই অক্ষ থাকবে অথবা সেই অক্ষের সমান্তরাল হবে। আরেকবার বলি, যার পাওয়ার 1 পরাবৃত্ত সেই অক্ষে থাকবে অথবা সেই অক্ষের সমান্তরালে হবে। তাহলে এখানে হচ্ছে এক্স এর পাওয়ার 1 ভাইয়া, তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষে থাকবে বা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষে অথবা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে পরাবৃত্ত এক্স অক্ষে থাকবে অথবা এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা কি অক্ষরেখা, এটা হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখা। যে পরাবৃত্তের সরল সমীকরণ, ধর এটা কি ছিল ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে এটা যদি দেখি ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস আলফা, তাহলে দেখো তো এটার ক্ষেত্রে কি হবে। তাহলে এটার ক্ষেত্রে কথাগুলো দেখো, যদি তোমাকে বলে যে এটার শীর্ষবিন্দু কত, তাহলে শীর্ষবিন্দু ভাইয়া এক্স এবং ওয়াই, তাহলে এই ভিতরে এগুলোকে শূন্য ধরতে হবে, তাহলে এটা এক্স ইকোয়াস টু শূন্য, এটা ইকোয়াস টু শূন্য, এটা ইকোয়াস টু শূন্য, তাহলে এখানে এটার মান আসবে আলফা, এটা আসবে বিটা। আচ্ছা তাহলে উপকেন্দ্র কি হবে বলো, তাহলে উপকেন্দ্র বা ফোকাস, তাহলে এটা কিন্তু হবে ভাইয়া এ কমা শূন্য, এ কমা শূন্য, তাহলে এটা হচ্ছে এই যে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এক্স কোনটা, এই যে এই টোটালটাকে কিন্তু এক্স ধরতে হবে আর এটাকে ওয়াই ধরতে হবে, তাহলে এটা ইকোয়াস টু শূন্য, তাহলে দেখো তো কি আসে, তাহলে উপকেন্দ্র কি আসে এক্স মাইনাস আলফা, এটা ইকোয়াস টু এ, তা অতএব এক্স ইকোয়াস টু আসবে এ প্লাস আলফা। আচ্ছা আর ওয়াই ইকোয়াস টু কত আসবে দেখো, তাহলে ওয়াই এর মান এটা যেহেতু শূন্য, তাহলে এখান থেকে ওয়াই নিতে হবে, তাহলে ওয়াই মাইনাস বিটা ইকোয়াস টু শূন্য বা ওয়াই ইকোয়াস টু বিটা। তাহলে এই শীর্ষবিন্দু কি দাঁড়ালো দেখো, তাহলে এটা দাঁড়ালো এ প্লাস আলফা, এ প্লাস আলফা, আর এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু। এটা কিন্তু আর লেখার দরকার নেই পরীক্ষাতে, এই যে এইটুকু লেখার দরকার নাই যদি এই ফরম্যাটে আসে। আচ্ছা তাহলে দ্বিকাক্ষ ওইভাবে বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওইভাবে বের করতে হবে।
তাহলে এটার ক্ষেত্রে ওই দুইটা কথা খাটে কিভাবে, যে ভাই আমি যদি এক্সট্রা ইনফরমেশন এই জায়গায় লিখি, যে এটার দেখো, আমি যদি বলি এটার অক্ষরেখা মানে এটা কোন দিকে হা করবে, তাহলে ভাই এক্স এর পাওয়ারটা 1, তাহলে এক্স এর দিকে হা করবে এবং শীর্ষবিন্দুটা কিন্তু আলফা বিটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে ভাই আগে শীর্ষবিন্দু ছিল হচ্ছে 0 0, এবার হচ্ছে আলফা বিটাতে কনভার্ট হয়ে যাবে এই জায়গাতে। এখন কথা হলো কোন দিকে হা করবে, এক্স এর দিকে হা করবে কারণ এক্স এর পাওয়ার 1, তাহলে এইদিকেও হা করতে পারে এইদিকেও হা করতে পারে, পজিটিভ যেটা সেটার দিকে, অর্থাৎ তাহলে এই দিকে হা করবে, পজিটিভ যেহেতু তাহলে পজিটিভ দিকে হা করবে। আচ্ছা এইটা। এখন কথা হলো অক্ষরেখা কোনটা, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা 3 স্টার তোমাদের দেখো। তাহলে আমি বলছিলাম যে হচ্ছে ওই দুইটা কথার মধ্যে বলেছিলাম অক্ষরেখা, তাহলে হচ্ছে যার পাওয়ার 1 পরাবৃত্ত সেই অক্ষে থাকবে অথবা সেই অক্ষের সমান্তরাল হবে, কথা বুঝো, যেটার পাওয়ার 1 পরাবৃত্ত সেই অক্ষে থাকবে অথবা সেই অক্ষের সমান্তরাল হবে। তাহলে ভাই এখানে এক্স এর পাওয়ার 1 ছিল, এখানেও এক্স এর পাওয়ার 1 ছিল, তাহলে পরাবৃত্তে এক্স অক্ষে থাকার শর্ত কখন ছিল, যখন এটার সাথে শূন্য যোগ আকারে ছিল বা বিয়োগ আকারে ছিল। কিন্তু এখানে দেখো যে এটা কিন্তু ভাই এক্স এর সাথে মাইনাস আলফা আছে, তাহলে এটা হচ্ছে কি হবে যে এক্স অক্ষে থাকবে না, বুঝছো, অক্ষরেখা এক্স অক্ষে না থেকে এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বুঝো, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল এটা হলে এই রেখাটার ইকুয়েশন তোমরা কি জানো বলো তো, যে জানো ওয়াই ইকুয়ালস টু বি, তাহলে এইটা, তাহলে এখন এটা আসলে কোথায় পাবা, এটা আসলে সমীকরণের তুমি এই জায়গা থেকে পাবে, এই যেখান থেকে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি ইকুয়ালস টু, তাহলে এখান থেকে কি দাঁড়াবে ওয়াই মাইনাস ইকুয়ালস টু বিটা, তাহলে এইটা হচ্ছে তোমার কি হবে তখন অক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাহলে আশা করি বুঝছো বিষয়টা, আমরা অঙ্কে বিষয়গুলো ক্লিয়ার হবে। দেখি এখন দেখো আমরা ঠাস ঠাস অঙ্ক করে ফেলবো। 2 এর 2 বলছে কি এত পরাবৃত্তের দিকাক্ষ এবং শীর্ষবিন্দু কত, তাহলে দেখতে পাচ্ছ যে ভাই এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়, এই টাইপের হবে, বোঝাই যাচ্ছে। তাহলে দেখো কি আসে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y এটা ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার এটা 4 এই আকৃতি নিয়ে আসতে হবে, যে এক্স এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার 4ay 4 × a × y মাইনাস বিটা এই আকৃতি নিয়ে আসতে হবে সরল ফরম্যাটে। তাহলে দেখো তো কি করা যায় ভাই, এক্স স্কোয়ার প্লাস 4x আর এই পাশে মাইনাস 2y রেখে দিলাম, রেখে দেওয়ার পর তাহলে এটাকে বর্গ আকার নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস 4x, তাহলে দেখো এখানে ধরো 4 যোগ করে দিলাম, তাহলে এই পাশটাতেও 4 যোগ করতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে গেল কিন্তু। তাহলে এটা এখন বর্গের সূত্রে পড়ে যাচ্ছে, দেখো যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার বলা যাচ্ছে, আর এখান থেকে দেখো যে ওয়াই এর সহগ ভিতরে ব্র্যাকেটের ভিতরে ওয়াই এর সহগটা অন করা হয়েছিল, তাহলে এখানে ভাই ওয়াই এর সহগ অন করার জন্য -2 যদি কমন নিই তখন দেখো কি থাকে, এখানে ওয়াই পড়ে থাকে, এখানে -2 পড়ে থাকে, এটা, তাহলে এটা 4ay ফরম্যাটে নিয়ে আসি সরল ফরম্যাটে, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এটা দেখো কি হবে 4 ইন্টু এ কত হবে, এ তখন নেগেটিভ হাফ হবে, ওয়াই ওয়াই -2 এটা, তাহলে এটা ধরো আমাদের এই সমীকরণটা তো বলো তো। তাহলে শীর্ষবিন্দু এটার শীর্ষবিন্দু হতো এই যে ভিতরেরটাকে অবশ্য শূন্য ধরতে হবে, তাহলে দেখো কি হতো, শীর্ষবিন্দু এক্স প্লাস 2 এটা ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু -2, এটা হচ্ছে ওয়াই -2 এটা ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2, হ্যাঁ, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে এটার ক্ষেত্রে তোমার শীর্ষবিন্দু ছিল 0,0, শীর্ষবিন্দু 0,0, আচ্ছা, উপকেন্দ্র উপকেন্দ্র তাহলে এটার উপকেন্দ্র ভাইয়া চেঞ্জ হয়ে যায় তো 0,a, আচ্ছা, এটার দিকাক্ষ y ইকুয়ালস টু -a, বুঝছো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হতো, y ইকুয়ালস টু a, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার 4a, এটার মডুলাস, এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে তোমার কি চাইছে, শীর্ষবিন্দু তো পেয়ে গেছি, এখন দ্বিকাক্ষের ইকুয়েশনটা দেখো তো কি হবে, দ্বিকাক্ষ, তাহলে এটার দ্বিকাক্ষের সমীকরণ
কি হবে দেখো তো, ওয়াই ইকোয়াস টু নেগেটিভ এ। তাহলে ওয়াই কত ছিল ভাই, এই যেখানে ওয়াই ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু ইকোয়াস টু এ এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে এ এর ভ্যালুটা ছিল এত, তাহলে নেগেটিভ দিলাম, এখন এ এর ভ্যালু বসাই দেবো নেগেটিভ হাফ, তাহলে এটাই কিন্তু ভাই এ এর ভ্যালুটা, এটা হচ্ছে এ, বুঝছো, এ এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ হাফ। তাহলে এখন খেয়াল করো কি আসতেছে, বা দ্বিঘাতের ইকুয়েশনটা ওয়াই মাইনাস টু ইকোয়াস টু পজিটিভ হাফ, তাহলে ওয়াই ইকোয়াস টু হাফ প্লাস টু, অর্থাৎ তাহলে 5/2 আসবে, 5/2, তাহলে 2y মাইনাস ফাইভ এভাবে রেখে দিলেই হলো, বা 2y মাইনাস ফাইভ ইকোয়াস টু শূন্য, এটা হচ্ছে দ্বিঘাতের সমীকরণ, আমরা হচ্ছে যে আদর্শ আকারে নিয়ে আসছি সরলরেখার। তো এই হচ্ছে বিষয়, তাহলে এটার চিত্রটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে, বিষয়টা একটু ক্লিয়ার হবে যে ভাই এটার তো শীর্ষবিন্দুটা 0,0, আবার উপকেন্দ্রটা ভাইয়া হচ্ছে এই যে এটা তো x এর মান 0 এবং y এর মানটা হচ্ছে a, তাহলে এটার দিকাক্ষ ভাইয়া এই পিছনের দিকে, তাহলে এটা কিন্তু ভাইয়া যে তোমার উচ্চতা কিন্তু মানে নিচের দিকে আসছে, মানে তোমার এটার কোটির মানটা নিচের দিকে আসছে, তাহলে এটা কিন্তু বলতে পারো যে y ইকুয়ালস টু ওই a পরিমাণ, মানে এতটুকু a, এটুকু হচ্ছে a, তাহলে এটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু নেগেটিভ a, ঠিক আছে। এই তো এখান থেকে সেই সূত্রটা কিন্তু আসছে। আচ্ছা বেশ ভালো কথা, এক নাম্বার এটার বলছে যে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা যেহেতু একই জায়গায়, তাহলে একটা শীর্ষবিন্দু 0,0 এই জায়গাতে, এই যে 0,0, আচ্ছা এটা ধরলাম যে উপকেন্দ্রটা তোমার এই জায়গাতে 3,4, বুঝো 3,4 এটা, তাহলে এখন এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু, তাহলে এটা যদি উপকেন্দ্র হয় তাহলে এই দিকে যাবে, পরবর্তীটা ওইদিকে হা করবে, তাহলে এখন তোমার অক্ষরেখার সমীকরণ চাইছে আর দ্বিঘাক্ষের সমীকরণ। অক্ষরেখার সমীকরণ তুমি কিন্তু বের করতে পারবে যে ভাইয়া যেটা শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী, শীর্ষবিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়, উপকেন্দ্র হচ্ছে এস, তাহলে এস রেখার সমীকরণ বের করলে কিন্তু অক্ষরেখার সমীকরণ পাচ্ছ। তাহলে এস রেখার সমীকরণ অক্ষরেখা, অক্ষরেখা বা এএস রেখার সমীকরণ, তাহলে তুমি অক্ষরেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ এসএসসিতে, সরি সরলরেখাতে পড়ে আসছো, যে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আচ্ছা এটা দিয়ে করলেই হচ্ছে, যেহেতু মূল বিন্দুগামী রেখা, তাহলে ওখান থেকে কিন্তু আমি দেখেই বের করতে পারতেছি ভাই ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই আকৃতির রেখা হবে, তাহলে এখান থেকে ঢাল বের করলেই হচ্ছে, তুমি হচ্ছে যেভাবে পারো আর কি সেভাবে করবে, তাহলে ঢালটা কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে 4 - 0 উপরে হবে, তাহলে 3 - 0 নিচে হবে ইন্টু এক্স, তাহলে এখান থেকে কি পাইলাম যে 3y ইকুয়ালস টু 4x, তাহলে অতএব 4x মাইনাস 3y ইকুয়ালস টু 0, এটা কিসের সমীকরণ পেলাম, অক্ষরেখা। অক্ষরেখা যদি সমীকরণ পাও, তাহলে এখন তোমাকে দ্বিঘাক্ষের সমীকরণ বের করতে হচ্ছে, তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ অক্ষের উপর লম্ব, তাহলে লম্ব রেখার সমীকরণ কি যেন হয় ভাই, অদল বদল চিহ্ন বদল, প্লাস কে 3 যাবে x এর জায়গায়, 4 যাবে y এর জায়গায়, তাহলে 3x প্লাস 4y, তাহলে অদল বদল দেখো 3 আসছে x এর জায়গায়, 4 যাইছে y এর জায়গায়, মাঝখানে চিহ্নটা চেঞ্জ, প্লাস কে ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তোমার দ্বিঘাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষ হচ্ছে অক্ষের উপর লম্ব। এখন কথা হলো ভাইয়া যে এটার কে এর ভ্যালু বের করার জন্য অবশ্যই এই বিন্দুটা দরকার হচ্ছে, বুঝছো, তাহলে এই বিন্দুটা যদি দরকার হয়, তাহলে এই দ্বিঘাক্ষটা অবশ্যই যে দ্বিঘাক্ষ এবং অক্ষের ছেদবিন্দুটা আমার লাগবে, তাহলে এই বিন্দুটা কিভাবে বের করবে, তুমি জানো যে ভাইয়া এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা পরাবৃত্তের ক্ষেত্রে ইকুয়াল, তাহলে মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমি হচ্ছে যে এই জেড বিন্দুর স্থানাঙ্কটা পাচ্ছি, তাহলে ওই সূত্রটা তোমরা ব্যবহার করে দেখবে যে যেহেতু ভাইয়া এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল, আমরা সরল রেখার কনসেপ্ট থেকে কিন্তু বলতে পারি যে এখানে ভুজের মানটা 3 বাড়ছে, তার মানে এখানে ভুজের মানটা এখানে কমবে 3, তাহলে 3 কমে কত হবে, 0 থেকে 3 কমে -3 হবে, আবার এখানে কোটির মানটা 4 বাড়ছে, তার মানে এখানে হচ্ছে যে তোমার 4 কমবে এই পাশটাতে, তাহলে -3,4, তাহলে এখন -3,4 এই 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে কে এর মানটা পাবে, তাহলে এখানে কি বসাইতে হবে যে 2 নঙ্গে -3, -4 বসাই দিয়ে তুমি কে এর ভ্যালুটা বের করে জাস্ট ওই জায়গায় ইনপুট দিয়ে দিবে, এই কাজটা তোমার জন্য রেখে দিলাম।
না আমি করে দিব, দেখো করে দিই। তাহলে এটা হচ্ছে শর্টকাট প্রসেস আছে, যা আছে তাই রাখতে হবে, 3x প্লাস 4y, আর এই পাশে বসাই দেবো, ওইটাই বসাই দিতে হবে। তাহলে 3 বসাই দেবো এই জায়গায়, তাহলে -9 আর হচ্ছে -16, তাহলে -25। তাহলে কে এর ভ্যালু কত হবে? 3x প্লাস 4y, ওইটা এখানে নিয়ে আসবে, +25 ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু পাইলাম হচ্ছে +25। বুঝছো? ইম্পর্টেন্ট এটা 5 নাম্বারটা। দেখো, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে। তাহলে ভাই শীর্ষবিন্দু তো এরকম, যে এটা হচ্ছে শীর্ষবিন্দু আর দ্বিকাক্ষ হচ্ছে এইদিকে, এটা হচ্ছে দ্বিকাক্ষ, এটার ইকুয়েশনটা দেওয়া আছে 4x প্লাস 3y -5 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা ধরলাম 1 নম্বর ইকুয়েশন, এবং এটার শীর্ষবিন্দু দেওয়া ছিল কত? 3,1। এটার শীর্ষবিন্দু সেটা ধরলাম a, 3,1। আচ্ছা, এবার তোমার লাগতেছে কি, আমি বলছিলাম যে পরাবৃত্তের ইকুয়েশন বের করার জন্য দুইটা কথা মনে রাখা লাগে। এক হচ্ছে শীর্ষবিন্দু উপকেন্দ্র দরকার হয়, আর দ্বিকাক্ষ। তাহলে আমার কাজ হচ্ছে ভাই এই যে এটা বের করা, এইটা এটা হচ্ছে তোমার উপকেন্দ্র বের করলেই কাজ শেষ, কারণ দ্বিকাক্ষের ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, এখন উপকেন্দ্র বের করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো, উপকেন্দ্র বের করার জন্য তোমাকে অবশ্যই অক্ষরেখার সমীকরণটা দরকার, কারণ অক্ষরেখার সমীকরণ না বের করলে এই বিন্দুটা পাচ্ছি না। এই বিন্দু পাইলে আমার কাজ কি? এই বিন্দু পাইলে ভাইয়া মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে আমি কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে অক্ষরেখার সমীকরণ বের করা। এটা দ্বিকাক্ষের সমীকরণ, তাহলে এটা অক্ষরেখা যদি হয় তাহলে সেটার সমীকরণ হচ্ছে এটার উপর লম্ব। তাহলে অক্ষরেখার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, অক্ষরেখা। তাহলে ভাই অক্ষরেখার সমীকরণ হচ্ছে অদল বদল চিহ্ন বদল প্লাস কে, অর্থাৎ 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে কে এর ভ্যালুটা কিভাবে পাবো? অক্ষরেখাটা অবশ্যই শীর্ষবিন্দুতে চলে গেছে 3,1। তাহলে বা তোমার হচ্ছে 3x মাইনাস 4y, তাহলে 3,1, 3 3 9, আর 1 বসাই দিলে -4। তাহলে এটার মানও তোমার 5 আসবে, অর্থাৎ -5। অর্থাৎ এটা কি পাইলা? 3x মাইনাস 4y -5 ইকুয়ালস টু 0। তাহলে এটা 3,1 বিন্দু আমি বসাই দিবা, যে 1 নম্বরে 3,1 বিন্দু বসায় পাই, এটা হচ্ছে পাইলাম। এখন তুমি হচ্ছে এটা জানো দ্বিকাক্ষ, আর এটা হচ্ছে অক্ষ। তাই যদি হয় তাহলে তোমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে এটার ছেদ বিন্দু বের করা, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তাহলে ক্যালকুলেটর এটা করতে হবে। কেন ক্যালকুলেটর করতে হবে? যেহেতু অঙ্কগুলো বড় অঙ্ক, তোমার হচ্ছে ওইগুলো আসলে হাতে কলমে করার দরকার নাই এটার ক্ষেত্রে। তাহলে ক্যালকুলেটরে করলে ওটার মান তুমি কি পাবে সেটা হচ্ছে কথা। জেড বিন্দুর স্থানাঙ্ক পাবে হচ্ছে 7/5 -1/5। এটা হচ্ছে জেড বিন্দুর স্থানাঙ্ক পাবে। এখন জেড বিন্দুর স্থানাঙ্ক যদি পাও, উপকেন্দ্র পাবে না? তাহলে উপকেন্দ্র এস, এটা হচ্ছে কি হবে? মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে। আচ্ছা, একটা আমি বের করে দেই। তাহলে উপকেন্দ্রটা হবে তোমার 23/5, 11/5। তাহলে এটা কি পাবে? যে এটা হচ্ছে 23/5, 11/5। কিরকম ভাবে আমি তোমাদের বলি পাচ্ছি। উপকেন্দ্র আলফা কমা বিটা যদি হয়, উপকেন্দ্র আলফা কমা বিটা, তাহলে দেখো কি হবে, যে 3-এর সাথে, অর্থাৎ আলফার সাথে এই যে জেড বিন্দুর স্থানাঙ্ক যোগ করলে মধ্যবিন্দু 3,1 পাওয়া যাবে বা শীর্ষবিন্দু পাওয়া যাবে। খেয়াল করো, আলফার সাথে আলফা প্লাস 7/5, এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু 3 পাবো, অর্থাৎ এটা পাবো ভুজটা। তাহলে এখান থেকে দেখো, জাস্ট আলফার মানটা বের করে দিই তোমাদেরকে। আলফা প্লাস 7/5 ইকুয়ালস টু 3 2 6। তাহলে এটার লসাগু হচ্ছে 5, অর্থাৎ 5 আলফা প্লাস 7/5, এটা ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে দেখো কি আসে, অর্থাৎ 5 আলফা প্লাস 7, 5 6 30। তাহলে 5 আলফার ভ্যালু কত আসবে? 30 থেকে 7 বাদ দিলে 23। তাহলে আলফার মান একবার আসবে তোমার 23/5। ঠিক তেমনিভাবে বিটার মানটা ওইভাবে বের করলে 11/5 আসবে। তাহলে এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া ওই পরাবৃত্তের ইকুয়েশনটা। তাহলে আমি বলছি দুইটা কথা, একটা শীর্ষবিন্দু আর একটা দ্বিকাক্ষ লাগবে। তাহলে ওইটার ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে SP ইকুয়ালস টু PM।
এসপি ইকুয়ালস টু পিএম। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে তুমি কিন্তু পাবে। দ্বিকাক্ষের ইকুয়েশন দেওয়া আছে, উপকেন্দ্র আর কি জানো। 6 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট অনেক। তো এই প্রশ্নটা কি বলছে দেখো, যে বলছে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দুটা তোমার কত, এস ইকুয়ালস টু নেগেটিভ 1, নেগেটিভ 1, এবং বলছে যে যে এটা শীর্ষবিন্দুতে একটা রেখা গেছে, অর্থাৎ শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, অক্ষরেখার উপর লম্ব যেটা শীর্ষ বিন্দুগামী, ওই রেখাটার ইকুয়েশন দেওয়া আছে কত, এক্স নেগেটিভ ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। এই দুইটা শর্ত মানে কন্ডিশন দেয়া আছে। এখন বলছে যে এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তাহলে পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য তোমার কি লাগবে, এস লাগবে আর এই দ্বিকাক্ষ রেখাটা লাগবে। এস তো দেওয়াই আছে, এই দ্বিকাক্ষের সমীকরণ তোমাকে বের করতে হবে। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ বের করার জন্য তুমি এটা বলতে পারছো ভাই এই রেখাটা হচ্ছে এইটার এইটা সমান্তরাল রেখা, অর্থাৎ অক্ষের উপর লম্ব শীর্ষবিন্দুতে যেটা গেছে এইটা আর এটা একই রেখা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এখন তোমার কাজ, এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার। তাহলে এই রেখাটার সমীকরণ অর্থাৎ কে এর মানটা বের করলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এটা 3 নাম্বার দিলাম। এখন কে এর মান বের করার জন্য অনেক কাজ করতে হবে, সেটা হলো এই বিন্দুটা তোমাকে আগে বের করতে হবে, এইটা কত। তাহলে এটা বের করার জন্য অবশ্যই অক্ষরেখার সমীকরণটা লাগবে। তাহলে অক্ষের উপর লম্বের একটা ইকুয়েশন দেয়া আছে, অক্ষরেখার সমীকরণ কিন্তু লম্ব। তাহলে অক্ষরেখাটা কি হয় বলো তো, যে অক্ষরেখার ইকুয়েশনটা হবে অক্ষরেখা। তাহলে অক্ষরেখার সমীকরণটা হবে অদল বদল চিহ্ন বদল প্লাস কে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এখন তোমার কাজ হচ্ছে সেই কে এর ভ্যালুটা বের করা। তাহলে অক্ষরেখা অবশ্যই ভাই যে তোমার উপকেন্দ্র দিয়ে চলে গেছে, তাহলে 1, নেগেটিভ 1 বসাই দিলে কে এর মানটা 0 হবে। তাহলে ওটা কিন্তু আশা করি তুমি বের করতে পারবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা আসলে কি দাঁড়ালো বলো তো, এটা হচ্ছে তোমার অক্ষরেখা। এখন এই রেখাটা আর এই যে 1 নাম্বার রেখা, অর্থাৎ এই 2 নাম্বার রেখা এবং 1 নাম্বার রেখা সলভ করলে তুমি এই বিন্দু পেয়ে যাচ্ছ। কোন বিন্দুটা, এটা, অর্থাৎ এ বিন্দু পেয়ে যাচ্ছ, এ। তাহলে এই বিন্দুটা তোমাকে দুইটা সলভ করে বের করে নিয়ে আসতে হবে কত হয়, 1, 1 হবে, বুঝছো। এই বিন্দুটা হবে -1, 1, এটা হবে নেগেটিভ 1, 1। আচ্ছা, এটা হবে এই যে তোমার জেড বিন্দুর স্থানাঙ্কটা বের করা, আলফা কমা বিটা। তাহলে জেড আলফা কমা বিটা মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে বের করব, যে দ্বিকাক্ষের পাদবিন্দু এটাকে বলা হয় জেড, জেড ইকুয়ালস টু আলফা বিটা। তাহলে এটা ধরলে বের করলেই হচ্ছে। তাহলে আমরা আলফা বিটা দেখতে শর্টকাট করে করা যায় কিনা, জাস্ট আমরা বের করার জন্য, যেহেতু ভাই এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা ইকুয়াল, কার ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে, তাহলে ভাই এইটুক ডিস্টেন্স যা হবে এইটুক ডিস্টেন্স তাই হবে, অর্থাৎ ভুজের মানে এখানে যতটুকু পরিবর্তন হবে এই জায়গায় তাই হবে। তাহলে এখান থেকে খেয়াল করি তো, যে এই যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত ভুজের মানের পরিবর্তন হয়েছে কত, 2 একক। -1 থেকে 0 হয়েছে, তারপর পজিটিভ 1 হয়েছে, তার মানে এটা কিন্তু তোমার হচ্ছে যে এইদিকে মানটা কমবে, কত কমবে, 2 একক। তাহলে 2 একক কমলে -3 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 2 একক কমলে -3 হচ্ছে আলফার মান। বিটার মানটা দেখো তো কি হচ্ছে, যে ভাইয়া এখানে হচ্ছে যে মানটা বেড়ে 1 হয়েছে, অর্থাৎ প্রথমে 0 হয়েছে তারপরে 1। তাহলে এখান থেকে এটার মানও বাড়বে, কত একক, 2 একক বাড়বে। তাহলে 1 থেকে 2 একক যদি বাড়ে তাহলে এটা হচ্ছে +3 হবে, বুঝছো। তাহলে আলফা কমা বিটা কত পাইলা, জাস্ট হচ্ছে -3, +3। এটা জাস্ট মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে বের করবে তুমি। তাহলে দেখবা যে হচ্ছে এটার ক্ষেত্রে মানটা কত আসে, কে এর মানটা। তাহলে কে এর মানটা এই -3 +3 বসাই দাও, তাহলে -3 আর এটা বসাই দেবো কোথায়, দ্বিকাক্ষের ইকুয়েশনে। তাহলে এখানে বসাই দিলে তাহলে এক্স মাইনাস ওয়াই, এইদিকে -3 আর এটা -3, অর্থাৎ -6। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা দাঁড়াচ্ছে দ্বিকাক্ষের ইকুয়েশন। ওকে, তাহলে এবার কি হবে, এস পি ইকুয়ালস টু পিএম। তাহলে আমার হচ্ছে যে এস দেওয়া আছে, এস কত দেওয়া আছে,
এস দেওয়া আছে তোমার 1, আর দিকাক্ষ দিকাক্ষ একটু আগে বের করলাম, দিকাক্ষ দিকাক্ষের ইকুয়েশন বের করলাম হচ্ছে এক্স -y প্লাস 6 0। তাহলে এসপি ইকুয়ালস টু পিএম অ্যাপ্লাই করলেই হচ্ছে এসপি ইকুয়ালস টু পিএম। তাহলে এটা অ্যাপ্লাই করলে আমাদের পরাবৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি। তো আশা করি বুঝছো এই বিষয়টা। এবার এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে এটার ক্ষেত্রে আসলে কিভাবে করতে হবে দেখো। একটা পরাবৃত্তের তোমার কি কি দেওয়া আছে, যে এদিকে দেওয়া আছে উপকেন্দ্র, সেটা হচ্ছে এস, এটা ধরতে হবে -1, 1। আচ্ছা, আর দ্বিকাক্ষের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এটা ধরলাম আমরা শীর্ষবিন্দু, এবং দ্বিকাক্ষের সমীকরণটা তোমার দেয়া আছে কত, এটা এটা দেওয়া আছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা তাহলে এখন বলছে এটার অক্ষরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এটার যদি তোমার ধরো সমীকরণটা বের করতে বলে, তাহলে এস পি ইকুয়ালস টু পি এম করে দিব। তাহলে এটা হচ্ছে পি, এটা কিন্তু তুমি বের করতে পারবা যদি বলে এই পরাবৃত্তের সমীকরণটা এম। তাহলে এম হচ্ছে এখানকার একটা বিন্দু নিব এম, তাহলে এস পি ইকুয়ালস টু পি এম করলে পরাবৃত্তের সমীকরণটা পাচ্ছি। তাহলে এস পি ইকুয়ালস টু পি এম করলে পরাবৃত্তের সমীকরণটা আমরা পাচ্ছি। এখন বলছে অক্ষরেখার সমীকরণ, তাহলে অক্ষরেখা অবশ্যই কি হবে বলতো, এই দ্বিকাক্ষের উপর লম্ব। তাহলে অক্ষরেখাটা অবশ্যই কথাটা লিখবা দ্বিকাক্ষের উপর লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে অক্ষরেখার ইকুয়েশন দাঁড়াবে অদল বদল চিহ্ন বদল প্লাস কে, অর্থাৎ এক্স এর সহগ যাবে ওয়াই এর জায়গায়, ওয়াই এর সহগ আসবে এক্স এর জায়গায়, মাঝখানে চিহ্ন পরিবর্তন, প্লাস হচ্ছে কে ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষের ইকুয়েশন ছিল, এটা আমার ধরো অক্ষরেখার সমীকরণ। এখন অক্ষরেখা অবশ্যই ভাইয়া এই যে উপকেন্দ্র দিয়ে চলে গেছে, অক্ষরেখা অবশ্যই এস বিন্দুগামী, অর্থাৎ এস বিন্দুটা আমরা ওখানে বসাই দিলেই কিন্তু কে এর মানটা পাচ্ছি। তাহলে এটা বসাই দাও -1, এটা হচ্ছে -1 প্লাস কে ইকুয়ালস টু 0, বা দেখো কে এর ভ্যালুটা কত দাঁড়াবে, কে ইকুয়ালস টু -2। তাহলে এটা জাস্ট হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে বসাই দিব। তাহলে অক্ষরেখা হবে যে এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়ালস টু 0, এটা অক্ষরেখা, এটা হচ্ছে অক্ষরেখা। আচ্ছা, তাহলে দেখো এখানে হিসাবটা একটু ভুল হয়েছে, যে কে এর জায়গায় কিন্তু এটা 2 হবে, তাহলে এটা কিন্তু +2 হচ্ছে, এটা কিন্তু +2 কে এর মানটা। আচ্ছা, তাহলে অক্ষরেখার সমীকরণ পাইছো। এবার তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দৈর্ঘ্য। উপকেন্দ্র দিয়ে যে লম্ব গেছে ওটার সমীকরণ। তাহলে খেয়াল করো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা কিন্তু তুমি পারবে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সমীকরণ তাহলে এটা লিখতে হবে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা যেটা যে দ্বিকাক্ষের সমান্তরাল, তাহলে দ্বিকাক্ষ যা হবে এটাও তাই হবে। তাহলে এটা কি হবে ভাই বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, অর্থাৎ কে এর মানটা জাস্ট চেঞ্জ হবে। এখন এটাও তো ভাইয়া হচ্ছে -1, 1 বিন্দুগামী, তাহলে এটাও আবার উপকেন্দ্রেতে চলে গেছে, অর্থাৎ -1 বিন্দুতে চলে গেছে। তাহলে এটা বসাই দিলে কে এর মানটা দেখো তুমি এখানে কত পাচ্ছ, তাহলে -1 প্লাস 1 প্লাস কে ইকুয়ালস টু 0। অতএব এখান থেকে কে এর ভ্যালু দাঁড়াবে কিন্তু 0, কে এর ভ্যালু 0 দাঁড়ালে জাস্ট বসাই দিলেই হচ্ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা কার সমীকরণ, এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আরেকটা তথ্য তোমার চাইছে তোমার কাছে, সেটা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ উপকেন্দ্র দিয়ে যে লম্ব চলে গেছে সেই লম্বের দৈর্ঘ্যটা চাইছে, এইটুকু এইটুকু ডিস্টেন্স। তাহলে তুমি জানো যে এখান থেকে এটার ডিস্টেন্সটা 2a, এটুকু হচ্ছে তোমার এ 2a, তাহলে এটুকু হচ্ছে তোমার 2a। আচ্ছা, 2a আবার নিচেরটুকু হচ্ছে 2a, তাহলে 4a টোটাল। তাহলে এখন দেখো তো এইটুকুর ডিস্টেন্স যা, এইটুকুর ডিস্টেন্স তাই, অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব ডিস্টেন্স নিলে দ্বিকাক্ষের উপর লম্ব ডিস্টেন্স, অর্থাৎ এস বিন্দু, এস কত -1, 1, এই বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর যদি লম্ব ডিস্টেন্স নেই তাহলে ওইটা আসলে ভাইয়া 2a সমান হচ্ছে, 2a সমান হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলেই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট 4a পাচ্ছি। তাহলে দ্বিকাক্ষের ইকুয়েশনটা ছিল কত, এক্স প্লাস ওয়াই প্লাস 1। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য এটা ইকুয়ালস টু, তাহলে এস বিন্দু থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে তুমি দ্বিকাক্ষের লম্ব দূরত্ব নিবা,
সেটাকে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 2 ইন্টু এই বিন্দুটা জাস্ট এখানে বসাই দেবো এই রেখাতে, অর্থাৎ তাহলে কি হবে, -1 প্লাস 1, -1 প্লাস 1 প্লাস 1 রুট ওভার এক্স এর শক তার উপর স্কয়ার, ওয়াই এর শক তার উপর স্কয়ার, অর্থাৎ 1 প্লাস 1। তাহলে দেখি কত আসে, 2, এখানে দেখো কাটাকাটি করে 1, অর্থাৎ 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। তাহলে কাটাকাটি করলে রুট ওভার 2 একক হচ্ছে কিসে দাঁড়ালো, বলো তো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে যদি দেখো একটা পরাবৃত্ত তোমার অক্ষরেখা বা দিকাক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল না, তখন হচ্ছে এরকম ভাবে সূত্র অ্যাপ্লাই করে, অর্থাৎ সরলরেখার কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমাকে এটা বের করতে হবে। হয় ভাইয়া যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, অথবা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ay, 4a অর্থাৎ y মাইনাস বিটা। তাহলে যেটার পাওয়ার 1, আমরা জানি পরাবৃত্ত যদি এরকম হয় y ইকুয়ালস টু a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে এটার অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, অক্ষরেখাটা y অক্ষের সমান্তরাল, যেটার পাওয়ার 1 পরাবৃত্ত সেই অক্ষে থাকবে বা সেই অক্ষের সমান্তরাল হবে। তাহলে y অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে এখান থেকে কি বলতে পারতেছো, অক্ষরেখা হচ্ছে x ইকুয়ালস টু সামথিং হবে, x ইকুয়ালস টু a বা এরকম সামথিং হবে। তাহলে দেখো এইটাই কিন্তু সেই স্ট্রাকচারটা, যেটা y এর পাওয়ার 1, x এর পাওয়ার 2। তাহলে এখন এটা হচ্ছে আমাদের কি, যে ওই পরাবৃত্তের ইকুয়েশনটা ধরলাম এইটা। তাহলে এখন এই এই 1 নাম্বার ইকুয়েশনটা আবার কত বিন্দুতে চলে গেছে বলো তো, 0,5। তাহলে এটাতে 0,5 বসাই দিলে তুমি কি এর ভ্যালু পাবা বলো তো, এই a এর ভ্যালুটা পাবে। তাহলে 0,5 বসাই দিলে, তাহলে আলফার জায়গায় হচ্ছে তোমার বলে দিছে এটার শীর্ষবিন্দু হচ্ছে এটা, আলফার মানও দেওয়া, বিটার মান দেওয়া। আলফা বিটা কত বলো তো, আলফা কমা বিটা এটার ভ্যালু দেওয়া আছে কত, -2,3, -2,3। এই বিন্দুটা আগে বসাই দিই, এটা আগে বসাই দিই, দেখি কত আসে। তাহলে -2, তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a y মাইনাস 3, অর্থাৎ y মাইনাস 3 এত। তাহলে এখন এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাতে বসাই দিব কত, এটাতে বসাই দিব হচ্ছে 0,5, এটাতে বসাই দিলেই হচ্ছে। তাহলে দেখো কত আসে, 0। তাহলে এখানে হচ্ছে 2 হোল স্কোয়ার 4a, 5 বসাই দিলে শুধু 2 থাকে, বা এইদিকে থাকতেছে তোমার 4, এদিকে থাকে 4 2 8, অতএব a এর ভ্যালুটা তোমার হাফ দাঁড়াবে। তাহলে a এর ভ্যালুটা হাফ বসাই দিব কোথায়, 2 নম্বর সমীকরণটাতে। 2 নম্বর সমীকরণে a এর ভ্যালুটা হাফ বসাই দিলে দেখো কত আসতেছে, তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে a এর ভ্যালু হাফ বসাই দেই, 4 ইন্টু হাফ y মাইনাস 3, তাহলে এখন এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফরম্যাটে নিয়ে যাইতে হবে, যেখানে a b c এর ভ্যালুটা তোমাকে চাইছে। খুবই ইজি, তাহলে দেখো কত আসে, তাহলে এটাকে বর্গের সূত্র ফেলাই দিও ভাইয়া। তাহলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা হচ্ছে কাটাকাটি করলে 2y মাইনাস 3, 2y মাইনাস 6, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2y মাইনাস 6। তাহলে এক পাশে নিয়ে আসো, তাহলে 2y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x, ওই 6টাকে এই পাশে পাঠালে 10 হয়ে যাচ্ছে, বুঝছো, 6 4 10। এখন জাস্ট y রাখতে হবে, এই জন্য কি 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করলে হাফ এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে ভাগ করলে 2x প্লাস 5। তাহলে এখানে a এর মানটা হচ্ছে হাফ, এটা হচ্ছে b এর মানটা হচ্ছে তোমার 2, আর c এর ভ্যালুটা হচ্ছে 5। এই তো বিষয়, আশা করি এই প্রশ্নটা তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে যে এখন হচ্ছে পরাবৃত্ত পড়লাম, উপবৃত্ত অধিবৃত্ত পড়লেই শেষ। আচ্ছা দেখো, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে পরাবৃত্ত, তো এখন আমরা উপবৃত্ত এবং অধিবৃত্ত নিয়ে কথাবার্তা বলবো। তো এইখানে বিষয়গুলো একটু লক্ষ্য করো, যে একটা চিত্রের মাধ্যমে সব দেখলেই মোটামুটি হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে দেখো যে উপবৃত্ত শেপটা আসলে তরমুজের মতো, এরকম এরকম হচ্ছে উপবৃত্ত। তো আগেটার ক্ষেত্রে ভাইয়া কি কি ছিল,
যে আগেরটার ক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল, এটাকে সেটা কেন্দ্র হয়ে গেছে, বুঝছো, সেন্টার হয়ে গেছে। তাহলে সেন্টারটাকে ও দিয়ে প্রকাশ করা হয়, ও 0,0। আচ্ছা, পরাবৃত্তের ক্ষেত্রে দ্বিকাক্ষ ছিল একটা, এটার ক্ষেত্রে দ্বিকাক্ষ দুইটা, ডান পাশে একটা বাম পাশে একটা, দুইটা দ্বিকাক্ষ। আচ্ছা, এটার ক্ষেত্রে দুইটা আলাদা বিষয় আছে, সেটা হচ্ছে একটা ক্ষুদ্র অক্ষ, একটা বৃহৎ অক্ষ। তো যদি পরাবৃত্তের যদি উপবৃত্তের শেপটা হয় এরকম, এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটার এ এর মানটা যদি বি থেকে বড় হয়, অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষর চাইতে বড়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ। তাহলে এইটুকু হচ্ছে, তাহলে এটার শীর্ষবিন্দু আবার দুইটা, ওই পাশে একটা এই পাশে একটা। তাহলে এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু এটা নাম দাও এ, এটা হবে ভাইয়া এ কমা 0, আর এইদিকে হবে এটা, এটা হচ্ছে এ ড্যাশ বা এ প্রাইম, সেটা হচ্ছে মাইনাস এ কমা 0। আচ্ছা, এটার দেখো উপকেন্দ্র ভাইয়া দুইটা, যে এখানে একটা হবে উপকেন্দ্র, এই জায়গায় একটা উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র এটা হচ্ছে এস, এটা ধরলাম এস প্রাইম। আচ্ছা, তো তোমরা জানো যে উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হয় তোমার 0 থেকে শুরু হয় 1-এর মধ্যে, 0 থেকে বড় 1-এর ছোট। তাইলে এইটুকু হচ্ছে যদি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হয়, এই বৃহৎ অক্ষর দৈর্ঘ্যকে যদি একটা ছোট নাম্বার দিয়ে গুণ দাও, তাহলে সেটা কিন্তু ভাইয়া আরো ছোট হয়ে যাচ্ছে। তার মানে এই যে এইটুকুর লেন্থ হবে এ ই, তাহলে এটা কত হচ্ছে দেখো তো, এটা এ ই কমা 0 হচ্ছে। কারণ এ কে যদি ই দেয়, অর্থাৎ ই এর মান যেহেতু ভাই 1 থেকে ছোট, তাহলে এ এর সাথে যেটাই মান হোক ওটা গুণ করলে এ থেকে অন্তত ছোট হবে ডিস্টেন্সটা। তাহলে এই পাশেরটা কত হচ্ছে, মাইনাস এ ই কমা 0 হচ্ছে, মাইনাস এ ই কমা 0। এখন দেখো তো, তোমাকে যদি বলা হয় যে এইটা জেড, অর্থাৎ পাদবিন্দু, কার পাদবিন্দু, দ্বিকাক্ষের পাদবিন্দু দুইটা, তাহলে এটা হবে ভাইয়া কত বলো তো, এ ভাগ ই কমা 0, আর জেড প্রাইমটা হবে মাইনাস এ ভাগ ই ভাগ 0। কেন? কারণ এ কে ই দিয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কিন্তু এ থেকে বড় হয়ে যাচ্ছে, বুঝছো? এই হচ্ছে বিষয়। তাহলে এই টোটালটা হচ্ছে বৃহৎ অক্ষ, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ অক্ষের দৈর্ঘ্য যদি বলে তাহলে এটা 2a, বুঝছো, মডুলাস অফ 2a। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র যদি বলে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মডুলাস অফ 2b এটার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ, এটার কেন্দ্র কিন্তু 0 0, উপকেন্দ্রদ্বয় এস, এটা কিন্তু উপকেন্দ্রদ্বয় প্লাস মাইনাস এ ই কমা 0, আমি কিন্তু বিস্তারিত লিখতেছি না। আচ্ছা, আবার দেখো যে শীর্ষবিন্দু দুইটা, একটা হচ্ছে এ কমা 0 আর একটা নেগেটিভ এ কমা 0। আচ্ছা দেখো, তারপরে তোমার দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ দ্বিকাক্ষের সমীকরণ, সমীকরণ এটা হবে এক্স ইকুয়ালস টু, এই দিকেরটা হচ্ছে প্লাস এই এ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে মাইনাস এ ডিভাইডেড, অর্থাৎ প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। আচ্ছা, এখন এটার উৎকেন্দ্রিকতা পরে লিখি, আগে লিখবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা দেখো কত হবে, 2 ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড় এটার ক্ষেত্রে। তাহলে ছোট কোনটা ভাইয়া, বি, ছোট এ থেকে, তাহলে 2b স্কোয়ার ডিভাইডেড শুধু বড়টা অর্থাৎ এ। এটা অনেকে ভুল করো। আর এটার উৎকেন্দ্রিকতা সেটা হচ্ছে ই ইকুয়ালস টু রুট ওভার, দেখো এটা হচ্ছে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, বড় স্কোয়ার মাইনাস ছোট তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার এটা। তাহলে এটা তো দাঁড়াচ্ছে কি দেখো তো, এটা যদি সুন্দর করে লিখি তাহলে রুট ওভার বড় স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্র। আর বাদ বাকি সবগুলো কিন্তু তোমরা বের করতে পারবে। তাহলে এটার সেন্টার হচ্ছে এত। তাহলে খেয়াল করো এটার ক্ষেত্রে জাস্ট আমরা যদি বের করি এটার ক্ষেত্রে, তাহলে দেখো এটা 25 দিয়ে যদি ভাগ করে দাও, অর্থাৎ 400 দিয়ে ভাগ করে, এই পাশে 1 নিয়ে আসতে হবে কিন্তু, এই যে ডান পাশে। তাহলে 400 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25,
ইকুয়ালস টু 1। তাহলে এটার বৃহৎ অক্ষ হচ্ছে ভাইয়া কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এটার বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, যদি এটা তোমার হচ্ছে যে হোল স্কোয়ার ফর্মেটে লিখি তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 অর্থাৎ 5 স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটার হচ্ছে তোমার বি এর মানটা এ থেকে বড়, অর্থাৎ বি এর মানটা যদি এ থেকে বড় হয় তাহলে এটার দেখো যদি বলা হয় এটার বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2b। তাহলে এটা কিন্তু পারবে। তো ধরো বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ অক্ষের দৈর্ঘ্য বি এর মানের মডুলাস, অর্থাৎ 2 ইন্টু বি এর মান কত? 5 এর মডুলাস। তাহলে কত হবে? 5 দুগুণ 10 একক। ক্ষুদ্র অক্ষ কত হবে? 4 দুগুণ 8 একক। আচ্ছা, যদি বলা হয় এটার উৎকেন্দ্রিকতা বা ই, তাহলে দেখো একদম সোজা বড় স্কোয়ার, দেখো বড় স্কোয়ার অর্থাৎ 25 5 স্কোয়ার, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। আচ্ছা এটাই। তাহলে দেখো কত আসে? 25 মাইনাস 16, 25 মাইনাস 4 4 16 ডিভাইডেড বাই 25। তাহলে উপরে থাকবে 9, নিচে 25, 9 নিচে হচ্ছে 25, রুট করলে 3 ডিভাইডেড বাই 5 একক এটার উৎকেন্দ্রিকতা। আচ্ছা, যদি বলে দেখো এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে বের করে এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে ভাইয়া 2 ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, 2 ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা। 2 ছোট স্কোয়ার কোনটা? এই যে এটা ছোট স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার ডিভাইডেড শুধু বড়টা হচ্ছে 5। তাহলে 2 ইন্টু 4 4 16 ডিভাইডেড বাই 5, তাহলে 32 ডিভাইডেড 5 একক। এটার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এটার কেন্দ্র কিন্তু 0 0। এই যে এক্স স্কোয়ারের নিচে যেটা থাকে ওটাকে শূন্য ধরতে হবে। আচ্ছা, বেশ ভালো কথা। যদি বলা হয় উপকেন্দ্রদ্বয়, তাহলে উপকেন্দ্র মানে দুইটা উপকেন্দ্র। তাহলে খেয়াল করো তো, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রদ্বয় এটা এটা কি হবে? উপকেন্দ্রদ্বয় যে প্লাস মাইনাস, ও তাহলে এটা কিন্তু শূন্য ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস মাইনাস এটা বি হয়ে যাবে, বুঝছো? প্লাস মাইনাস বিই, এর জায়গায় বি বসে যাবে, ভুজকটি ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো উপকেন্দ্রদ্বয় কি আসতেছে? এটা হচ্ছে ভাইয়া শূন্য আসতেছে, প্লাস মাইনাস বি এর মান কত? বিটা হচ্ছে বড়, অর্থাৎ 5, 5, আর ই এর মান একটু আগে বাইর করছো কত? ই এর মান পাইছো 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5 কাটাকাটি করলে দেখবো শূন্য কমা প্লাস মাইনাস 3 দাঁড়াচ্ছে, শূন্য কমা প্লাস মাইনাস 3, এটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়। আচ্ছা, বেশ ভালো কথা। এখন যদি বলে যে তোমার দ্বিকাক্ষের ইকুয়েশন কত হবে বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কিন্তু এই যে এইটা, উপকেন্দ্র দিয়ে যে লম্ব গেছে এটার সমীকরণটা কিন্তু এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ই। তাহলে এটা কিন্তু আমি লিখে দেই নাই, এখানে কিন্তু দেখাই দিলাম তোমাদের। আচ্ছা বেশ, তাহলে বের করতে পারবা না? পারবা কিন্তু। দ্বিকাক্ষের ইকুয়েশনটা জাস্ট লিখে দেই। দ্বিকাক্ষর সমীকরণ, দুইটা দ্বিকাক্ষ, একটা ডান পাশে একটা বাম পাশে, এই জন্য ওয়াই ইকোয়াস টু কিন্তু এটা হবে, বুঝছো? এটা ওয়াই ইকোয়াস টু বিই, বি ডিভাইডেড বাই ই। তাহলে ভুজের জায়গায় কোটি চলে যাচ্ছে এবং এর জায়গায় বি রিপ্লেস হয়ে যাচ্ছে, ভুজের জায়গায় কোটি। তাহলে দেখো এটা হচ্ছে বি ডিভাইডেড বাই ই, বি এর মান কিন্তু 5, প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই ই, প্লাস মাইনাস বি এর মানটা 5 আর ই এর মানটা একটু আগে বের করলাম কত? 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5, তাহলে 5 হচ্ছে উপরে উঠে যাচ্ছে, 5 5 25 ডিভাইডেড বাই 3, 25 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে কি বলো তো? দ্বিকাক্ষের সমীকরণ। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো তোমরা। অর্থাৎ প্রথম ইয়েতে, পরবর্তীতে দেখো বলছে ই এর মান দেওয়া আছে, এস দেওয়া আছে, এস ইকুয়ালস টু কত ধরলাম? 2,3, আর এটা হচ্ছে আমার উপকেন্দ্র, এখান থেকে একটা বিন্দু দিলাম এক্স কমা ওয়াই। এখন এখান থেকে দ্বিকাক্ষের দূরত্বের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, এটা সে আমাদের ধরো দ্বিকাক্ষ, তাহলে এটার অনুপাত এম, এটা তাহলে এটা এস, এটা হচ্ছে পি। এই রেখাটা দেওয়া আছে কত? এক্স প্লাস ওয়াই নেগেটিভ 2 ইকুয়ালস টু 0। তাহলে এস পি ডিভাইডেড পি এম ইকুয়ালস টু ই, এই সূত্র ধরে করলেই হচ্ছে। তাহলে এস পি ডিভাইডেড বাই পি এম, এটার ভ্যালু হচ্ছে ই। তাহলে বা দেখো তো, এস পি ইকুয়ালস টু ই ইন্টু পি এম। তাহলে এস পি কিন্তু তোমরা বের করতে পারবা যে এই যে উপকেন্দ্র থেকে এক্স এর দূরত্ব, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার এর উপর হচ্ছে রুট ই এর মানটা বসাই দাও, ই এর মান হচ্ছে হাফ ছিল 1/2। তাহলে এখন এক্স ওয়াই থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাহলে এক্স প্লাস ওয়াই নেগেটিভ 2, এক্স ওয়াইটা জাস্ট এই রেখায় বসাই দিয়েছি, বুঝছো? নিচে দেখো রুটটা কি হবে, নিচে হবে এক্স এর শক তার উপর স্কোয়ার, ওয়াই শক তার উপর, 1 + 1 √2। এখন দুই পাশে বর্গ করে এই 4টা এই পাশে নিলে আসতেছে, বুঝছো? তাহলে দুই পাশে বর্গ করলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসবে, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা আসে ভাইয়া তাহলে 4, 4 দুগুণ 8, এটা কিন্তু 2 থাকতেছে আর এখানে 4 দুগুণ 8 অর্থাৎ 8, এই 8টা এই পাশে গুণ হয়ে যাবে। আর এখানে কত, এক্স প্লাস ওয়াই নেগেটিভ 2 হোল স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস 2x প্লাস 2fy প্লাস সি ফরম্যাটে নিয়ে আসলে তোমাদের অ্যান্সারটা দাঁড়াবে। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে 1 মার্ক কম পাবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখো দেখো এটা আবার একটা আদর্শ ফরম্যাটের তোমার উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, যেটাকে তোমাকে সরল ফরম্যাটে নিয়ে এইসব জিনিসপত্র বের করতে হবে। তাহলে দেখো এটা 4x² মাইনাস 16x, 4x² মাইনাস 16x এক পাশে লিখলাম, ওয়াই স্কোয়ার আর ওয়াই টার্মকে আলাদা করে লিখবো, 5y² আর হচ্ছে প্লাস 10y, ওই একটাকে ওই পাশে ধরো পাঠাই দিলাম সুন্দর করে। আচ্ছা এখন এখান থেকে দেখো 4 কমন যাচ্ছে, 4 কমন গেলে x² মাইনাস 4x। আচ্ছা এবার অতিরিক্ত দেখো এক কাজ করবো, সেটা হচ্ছে মানে ফরম্যাটে ফেলানোর জন্য আমরা হচ্ছে যে +4 যোগ করলাম, এই পাশটাতে দেখো 5 কমন নিলাম, তাহলে y² প্লাস 2y, এখানে ফরম্যাটে ফেলানোর জন্য 1 যোগ করলাম, এই পাশে দেখো কি কাজ করি, 1 তো আগে থেকে ছিল ভাইয়া, এখানে 4 4 16 অ্যাড করেছি, তাহলে এই পাশেও 16 অ্যাড করবো, তাহলে 16 16 কাটা গেল, এই পাশে দেখো 5 একে 5 অ্যাড করেছি, তাহলে এখানে 5 অ্যাড করলাম, তাহলে 5 6 16 21 আর মাইনাস 1 20, ওই পাশে কিন্তু 20 দাঁড়াচ্ছে, ওই পাশে কত দাঁড়াচ্ছে 20, তাহলে 4x মাইনাস 2 হোল স্কোয়ার, ফরম্যাটের সূত্র হয়ে গেল এটা 5y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 20। এবার 20 দিয়ে হচ্ছে ভাগ করে দিলে ওই পাশে 1 নিয়ে আসতে হবে আমাকে, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 1। তাহলে বোঝা যাচ্ছে এটা এটা 5, এটা 4, তাহলে a গ্রেটার দেন b হবে এই জায়গাতে, মানে a এর মানটা বড় হবে কার থেকে, b থেকে, একটা √5 হবে, একটা হচ্ছে 2 হবে, বুঝছো? √5 হোল স্কোয়ার একটা 2a², এটাকে চাইলে লিখতে পারো, এটা √5 হোল স্কোয়ার আর এটা হচ্ছে 2a² অর্থাৎ 4, কথা বুঝছো? আচ্ছা লিখলাম। এবার তারা প্রথমে বলছে যে ধরো আমরা আগে এখান থেকে একটা কাজ করি, সেটা হলো ই এর মানটা বের করি, দেখি ই কত আসে, তাহলে ই ইকুয়ালস টু √ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, অর্থাৎ তোমরা সূত্র লিখবে যে কোনটা বড়, আমি জাস্ট এইভাবে মনে রাখছি, এইভাবে মনে রাখলাম বড় স্কোয়ার ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। তাহলে দেখো বড় স্কোয়ার কত হয়, বড় স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস 4, 5 মাইনাস 4 ডিভাইডেড বাই বড় স্কোয়ার অর্থাৎ 5, উপরে 1 নিচে √5, তাহলে 1/√5 হচ্ছে কি, এটার হচ্ছে উৎকেন্দ্রিকতা। এবার খেয়াল করো, যদি বলা হয় এটার কেন্দ্র কত, তাহলে এই যে এক্স স্কোয়ার যেটা আছে না, ওয়াই স্কোয়ার যেটা আছে না, ওটাকে শূন্য ধরে যেটা আসে আর কি, তাহলে এটার সেন্টার বা কেন্দ্র কত আসতেছে ভাইয়া বলো তো? কেন্দ্র আসতেছে হচ্ছে 2, -1। কিভাবে বের করছে আশা করি বুঝছো। আচ্ছা উপকেন্দ্রদ্বয়, দুইটা উপকেন্দ্র, উপকেন্দ্রদ্বয় উপকেন্দ্রদ্বয় উপকেন্দ্রদ্বয়, তাহলে এটাতে একটু কথা আছে, খেয়াল করো যে উপকেন্দ্রদ্বয় আসলে হওয়ার কথা কত বলো তো? এটা হওয়ার কথা যে ভাইয়া প্লাস মাইনাস এ ই কমা 0, এটা হওয়ার কথা, যেহেতু এ বড়। এখন এই যে দেখো কিভাবে বের করি, এক্স এর জায়গায় কিন্তু এই যে এই এক্স এর জায়গায় কিন্তু বসবে কিন্তু এক্স মাইনাস 2, তাহলে দেখো এক্স মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস এই, তাহলে প্লাস মাইনাস এ এর মানটা তো ভাইয়া কত, এ এর মানটা হচ্ছে √5। আচ্ছা √5 আর ই এর মানটা বাইর করলাম কত বলো তো, 1/√5, 1/√5, তাহলে কাটাকাটি করলে এত আসে, অর্থাৎ এক্স মাইনাস 2 এর এটা কেটে দাও, তাহলে প্লাস মাইনাস 1, বা এক্স এর মান কত আসে 2 প্লাস মাইনাস 1, 2 প্লাস মাইনাস 1, অর্থাৎ এক্স এর ভ্যালু একবার আসবে কত, এখন প্লাস নিলে 3 আর নেগেটিভ নিলে -1, মানে শুধু 1 আসবে।
এখন ওয়াই এর মানটা কত আসে দেখো তো। তাহলে ওয়াই ইকোয়াস টু শূন্য, অর্থাৎ কত, এদিকে ওয়াই প্লাস ওয়ান ইকোয়াস টু শূন্য, ওয়াই প্লাস ওয়ান ইকোয়াস টু শূন্য, তাহলে ওয়াই ইকোয়াস টু নেগেটিভ ওয়ান। তাহলে এখন উপকেন্দ্রদ্বয়, এই যে এই কথাটা লেখা যাবে না পরীক্ষাতে, জাস্ট হচ্ছে তোমাকে দেখানোর জন্য। তাহলে উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রদ্বয়, তাহলে দুইটা উপকেন্দ্র ভাইয়া, একটা হচ্ছে 3, নেগেটিভ ওয়ান, আর একটা হচ্ছে তোমার 1, নেগেটিভ ওয়ান। এই গেল বিষয়টা। এবার তোমাকে যদি বলে যে উপকেন্দ্রদ্বয় বের করছো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর দ্বিকাক্ষ, তাহলে খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হবে ভাইয়া 2 ছোট স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, খুব ভালো করে মনোযোগ দিতে হবে, 2 ইন্টু বড় ছোট স্কোয়ার, তাহলে 4 ডিভাইডেড শুধু বড়টা হচ্ছে √5, তাহলে 4×8 ডিভাইডেড বাই √5 একক। এটা হচ্ছে কত দাঁড়ালো বলো তো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন তোমাকে বললাম যে এটা দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের সমীকরণ, তাহলে এটা কি হবে বলো তো, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, আচ্ছা তাহলে একবারে লিখবো কিন্তু ভাই, এক্স এর জায়গায় তো আর এক্স বসবে না, যদি কেন্দ্র 0, 0 হতো তাহলে এক্স বসে, তাহলে এখন কি বসবে এই জায়গাতে, এক্স মাইনাস টু ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই, এ ডিভাইডেড বাই ই। ই কত ভাইয়া, আচ্ছা ইটা লিখে দিলাম। তাহলে দেখো খেয়াল করো, তাহলে এক্স মাইনাস টু ইকুয়ালস টু প্লাস মাইনাস এর মানটা হচ্ছে ভাইয়া √5, √5, আর এটা হচ্ছে 1/√5, একটু আগে বের করলাম। তাহলে শুধু 5 আসতেছে তাই তো, তাহলে এটা উপরে উঠে যাবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে হিসাবটা একটু দেখবে তোমরা যদি ভুল করে থাকি, তাহলে এক্স ইকুয়ালস টু এই যে 2 প্লাস মাইনাস 5, তাহলে একবার কত দাঁড়ালো, এক্স ইকুয়ালস টু একবার দাঁড়ালো যদি প্লাস নাও 7, আবার এক্স ইকুয়ালস টু মাইনাস নিলে কত, মাইনাস হচ্ছে 3, এই হচ্ছে দাঁড়ালো। দ্বিকাক্ষের দুইটা দ্বিকাক্ষ, একটা 7 আর একটা হচ্ছে এত। এই যে এই ফরম্যাটে যদি চলে আসে, এই ফরম্যাটে যদি চলে আসে, তখন এটার সেন্টার কিন্তু ওটাই হচ্ছে দ্বিকাক্ষ, এইদিকে একটা যাচ্ছে আর এইদিকে একটা আসতেছে। ওকে, তাহলে ওটার হচ্ছে উপকেন্দ্রদ্বয়, তাই একটু লিখে দেয়, হ্যাঁ উপকেন্দ্রদ্বয়, কেন্দ্রদ্বয়, তখন কিন্তু হচ্ছে কত দেখো ভাইয়া, যে শূন্য, অর্থাৎ এক্স এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, আর এটার বৃহদক্ষ তো বি এর সমান তাই না, এই জন্য কি মানে উপরে হচ্ছে বি হচ্ছে আর নিচে হচ্ছে নেগেটিভ বি, এই তো। আর এটার হচ্ছে তোমার দ্বিকাক্ষ, তাহলে দ্বিকাক্ষের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু, অর্থাৎ এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে ভাই হয়তো উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে, এই জন্য প্লাস মাইনাস এই যে বি ডিভাইডেড বাই ই। আচ্ছা, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে 2 ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, অর্থাৎ এটার ক্ষেত্রে কিন্তু এই যে বড়টা কিন্তু বি, আর উৎকেন্দ্রিকতা কিন্তু √, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড় স্কোয়ার, তাহলে বড় স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। যেহেতু একটু সাবধানে ঠান্ডা মাথায়, বুসকোটি ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে আর বি এর জায়গায় এ, এর জায়গায় বি চলে যাচ্ছে, এই এই হচ্ছে টোটাল বিষয় আর কি। পর অক্ষদ্বয়ের উপর অবস্থিত বলছে, তাহলে একটা তোমার হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের, অর্থাৎ এক্স অক্ষটা বড় বৃহৎ অক্ষ আর ওই অক্ষটা ক্ষুদ্র অক্ষ, এটা হচ্ছে বিষয় যদি ওই কথাটা বলে। তাহলে যেটার হচ্ছে ফরমেশনটা ভাই এরকম, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটার ভ্যালু তো 1, কিন্তু এটার ক্ষেত্রে এ এর মানটা বড় বি থেকে, যদি বলে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত, এটা যদি বলে। এবং বলছে যে এই যে তোমার উপবৃত্তর শেপটা, এটা আবার দুইটা বিন্দুগামী, ধরো এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এখান থেকে এই 1 নম্বর ইকুয়েশনে কত বসাই দিব, একটা হচ্ছে তোমার 2, 2 বিন্দুতে চলে গেছে, এই বিন্দুতে চলে গেছে 1 নম্বর ইকুয়েশনটা, আর পরেরটার ক্ষেত্রে চলে গেছে কত, পরেরটার ক্ষেত্রে চলে গেছে 2, 3, 1 বিন্দুতে, 3, 1 বিন্দুতে। তাহলে এটা 2, 2 বিন্দুতে বসাই দিলে কত হবে, 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা ধরো আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার 3, 1 বিন্দুতে বসাই দিলে এক্স এর জায়গায় 3, অর্থাৎ 3 3 9 মাইনাস ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা হচ্ছে ভাইয়া এক স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন তোমার যেটা কন্ডিশন সেটা হচ্ছে চাইছে যে এই উপবৃত্তের সমীকরণটা কত,
তার মানে এ এর মান বি এর মান বার করলেই কিন্তু আমাদের ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে ওই কাজ করতে হবে। ওই কাজ করার জন্য তোমার হচ্ছে যে এই যে 3 নাম্বার ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে দেখো কত আসে, 4 নং 36 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার, একটু সাবধানে আর কি। এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলে 4। এটা ধরো 4 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন এক কাজ করব, 4 থেকে 2 নাম্বার বাদ দিব, 4 বিয়োগ 2 করে পাই। তাহলে দেখো কত হচ্ছে, তাহলে এই যে 36 এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 4 ডিভাইডেড এ স্কোয়ার। আচ্ছা, আর এইটা এটা কাটা যাচ্ছে, আর 4 থেকে একবার দিলে এদিক 3 দাঁড়াচ্ছে। এখন আমার এ স্কোয়ারের মানটা বাইর করতে হবে। তাহলে এবার লসাগু নিলে এদিকে এ স্কোয়ার থাকতেছে, 36 থেকে 4 বাদ দিলে 32। আচ্ছা, একটু পরে বাদ দেই, 3। তাহলে 3 এ স্কোয়ার ইকুয়ালস টু 32। 32, তাহলে আমার এ স্কোয়ারের ভ্যালু কত পেলাম, 32 ডিভাইডেড বাই 3। এটা পাইছো। এখন বি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। ওটা 32 ডিভাইডেড বাই 5 পাবে। এখন কোথায় বসাবো, 2 নাম্বার ইকুয়েশনে অথবা 3 নাম্বারে বসাই দিই। যে কোনো একটা জায়গায় বসাই দিলে তুমি বি স্কোয়ারের ভ্যালুটা অবশ্যই হিসাব করবে। এটা হচ্ছে 32 ডিভাইডেড বাই 5, জাস্ট ক্যালকুলেশন। এখন কি কাজ, এই যে 2টা মান পাইছো, একটা এ স্কোয়ারের ভ্যালু পাইছো আর এই যে বি স্কোয়ারের ভ্যালু পাইছো, এটা জাস্ট কোথায় ওই ইকুয়েশনে বসাই দিলে তোমার কাজ শেষ। আচ্ছা, তাহলে বসাই দাও। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ভাইয়া কত, 32 ডিভাইডেড বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার 32 ডিভাইডেড বাই 5। তাহলে এটা একটু সুন্দর করে লেখা যায় চাইলে। অতএব এক্স স্কোয়ার, এটা 3x স্কোয়ার, 3x স্কোয়ার ডিভাইডেড বাই 32 প্লাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 32 ইকুয়ালস টু 1। বা একবারে সুন্দর করে লেখা যায়, এটা ধরো বা দিলাম 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 32। এই তো, এই হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত উপবৃত্তের ইকুয়েশন। এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে, উপবৃত্ত অধিবৃত্ত যেটাই থাকুক, তুমি কিন্তু পারবে আর কি। হচ্ছে যে একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, দেখো একটা তোমার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালুটা দেওয়া আছে কত, যে ই এর মানটা দেওয়া আছে ভাইয়া 2 ডিভাইডেড বাই 3, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। অর্থাৎ যদি কোনো কিছু না বলে থাকে যে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত, যদি বলে উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক, যদি বলে যে পরাবৃত্ত, সরি উপবৃত্তটা, যদি বলে উপবৃত্তটা স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত, তখন অবশ্যই এ এর মানটা বড় বি থেকে। আর যদি কোনো কিছু না বলে থাকে তাহলে অবশ্যই এটা ধরতে হবে। আচ্ছা, তাহলে ধরি তোমার উপবৃত্তের ইকুয়েশনটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1, যেটার মান এ এর মান বড় বি থেকে। এটা এটা তোমাকে ধরে নিতে হবে। আচ্ছা, ই এর মানটা দেওয়া আছে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5, অর্থাৎ 2 ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, এটা দেওয়া আছে 5। বা এখান থেকে দেখো বি স্কোয়ারের ভ্যালু কত আসে, বি স্কোয়ার ইকুয়ালস টু 5a ডিভাইডেড বাই 2, 5a ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে তোমার ওই ই এর জায়গায় কাজে লাগাবো। দেখো খেয়াল করো, তাহলে আমাদের ই হচ্ছে কত ছিল ভাইয়া, ই ছিল রুট ওভার বড় স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এত। তাহলে দুই পাশে যদি বর্গ করি তাহলে এই পাশে আসতেছে ভাইয়া ই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। খেয়াল করো, তাহলে ই স্কোয়ারের মান, ই এর মান দেওয়া ছিল হচ্ছে 2/3, তাহলে এটা 4/9 হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো কাটাকাটিতে এটা 1 থাকতেছে, এটা হচ্ছে ভাইয়া বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। আচ্ছা, খেয়াল করো, এবার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এই পাশে নিয়ে আসবো, আর এই সংখ্যাটা এই পাশে 1 থেকে বাদ দিয়ে দিব। তাহলে 4 ডিভাইডেড বাই 9, তাহলে 9 মাইনাস 4 ডিভাইডেড বাই 9, তাহলে 5 ডিভাইডেড বাই 9। আচ্ছা, এখন দুইটা দুইটা উল্টায় দিব। দেখো উল্টায় দিলে এই পাশে কত আসতেছে, এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার
ইকুয়ালস টু এটা 9/5। তাহলে এখন আমার এ স্কোয়ারের ভ্যালুটা দেখো কত আসে, 9/5 বি স্কোয়ার। তাহলে এই যে বি স্কোয়ারের ভ্যালু একটু আগে বের করে রাখছি, 5a/2। তাহলে 9/5, এটার মান 5a/2। তাহলে 5 5 কেটে দাও, একটা এ কেটে দাও। আচ্ছা পরেরটাতে কেটে দিই, ধরো এটা আছে, তাহলে পরেরটাতে এ কেটে দিলে এ ইকুয়ালস টু তোমার কত দাঁড়াবে, 9/2। 9/2 এই তো হচ্ছে এর ভ্যালুটা। আচ্ছা এর ভ্যালু 9/2 হলো, তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত আসে দেখো, বা বি স্কোয়ার ইকুয়ালস টু 5 × 9/2 তাহলে 5 নং 45/4, এটা বি স্কোয়ারের ভ্যালু। আর এখান থেকে তুমি চাইলে এ স্কোয়ারের ভ্যালুটা জাস্ট বর্গ করে লিখতে পারো, 81/4। এই এখন এটা জাস্ট এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যালু ভাই আগের মতো মানে ইনপুট দিয়ে সুন্দর করে লিখলে হয়ে গেল। এই যে ইকুয়েশনটাতে সুন্দর করে ইনপুট দিয়ে জাস্ট কি করতে হবে, এই যে আগের অঙ্ক যেভাবে সুন্দর করে লিখেছি ইকুয়েশনটা ওইভাবে লিখলেই হয়ে যাচ্ছে তোমার। ওকে, তাহলে এটা হচ্ছে ভাই এ স্কোয়ারের ভ্যালু, আর এখান থেকে তোমার বি স্কোয়ারের ভ্যালু আসছে 45/4। এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত, ধরো এটা আমাদের একটা উপবৃত্ত শেপ, একটা সরল রেখা জাস্ট স্পর্শ করে চলে গেছে, সেই রেখাটা হচ্ছে y = mx+c। y = mx+c, এবং এই উপবৃত্তটা হচ্ছে x² / a² প্লাস y² / b² = 1। তাহলে স্পর্শ করে যাওয়ার শর্তটা কি বলতো, যে সি স্কোয়ার স্পর্শ করার শর্ত, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এমসিকিউ এর জন্য এবং ইউনিভার্সিটি পরীক্ষার জন্য। সি ইকুয়ালস টু a² m² প্লাস b², যেখানে এ আর বিটা হচ্ছে বৃহৎ অক্ষ এ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে বি, আর এমটা হচ্ছে ঢাল, সিটা হচ্ছে অক্ষের ছেদাংশ। ওকে, আচ্ছা যদি একটা ধরো আমাদের শেপ দেওয়া আছে, এটা পরাবৃত্তের শেপ, পরাবৃত্তকে একটা রেখা স্পর্শ করার শর্তটা কি, তাহলে পরাবৃত্তটা হচ্ছে ধরো এটা y² = 4ax, আর এই রেখাটা হচ্ছে y = mx প্লাস সি। এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে, এটার শর্ত হচ্ছে c = a/m। সিটা হচ্ছে অক্ষের ছেদাংশ, আর এটা হচ্ছে এই যে এ, পরাবৃত্তর এ, আর এমটা হচ্ছে ওই রেখাটার ঢাল। ওকে, এখন যে তথ্যটা মিসিং থাকবে ওইটা জাস্ট তোমাকে বের করতে হবে। এটা ক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে ওটা উপবৃত্ত, তাহলে এটা লিখে নাও, এটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে এই বিষয়টা, আর এটা হচ্ছে জাস্ট উপবৃত্তের ক্ষেত্রে, পরেরটা হচ্ছে উপবৃত্ত। তাহলে দেখো তো এখানে একটা প্রশ্ন বলছে 19 নাম্বারটা, বলছে y = 2x + c। এখানে হচ্ছে এটা হচ্ছে m, এটা হচ্ছে ধরো c, আর একটা তোমার উপবৃত্তর ইকুয়েশন আছে x² / 4a² প্লাস y² / 16, একটা হচ্ছে তোমার কত 36, এটা কিন্তু 36, তাহলে এটা 6² = 1। তাহলে এটা এ, এটা বি, এটা ধরো এ, এটা হচ্ছে বি। তাহলে শর্তটা হচ্ছে ভাইয়া সি স্কোয়ার, এখানে সি এর মানটা লাগবে, c² = a² m² প্লাস b²। তাহলে সি এর ভ্যালুটা কত দাঁড়াবে, তাহলে এখানে c² = a², তাহলে 4 4 16, m², এমটা হচ্ছে 2, 2 ইন্টু তাহলে 2a² প্লাস b² হচ্ছে ভাইয়া 36। তাহলে 16 ইন্টু 4 প্লাস 36, 4 16 64 প্লাস 36 100, তাহলে c² = 100। অতএব সি এর মান দাঁড়াবে +-10, কিন্তু 100কে রুট করলে +-10 হবে। এই হচ্ছে বিষয়। এবার আমরা হচ্ছে
অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা অঙ্ক করে শেষ করব। অধিবৃত্তের ক্ষেত্রে আসলে সবগুলো সেম, সবকিছু উপবৃত্ত অধিবৃত্ত একই, জাস্ট হচ্ছে কিছু বিষয়ে পার্থক্য আছে সেটা দেখাই দিব। তাহলে এটার সেন্টারও ভাইয়া হচ্ছে 0,0, তাহলে এটার দ্বিকাক্ষ একটা ধরো তোমার এইদিকে হয় আর একটা এখানে হয়। আর এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষবিন্দু। আর এটা হচ্ছে একটা ধরো তোমার উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র, একটা এস, একটা এস প্রাইম, একটা এস, একটা এস প্রাইম। তাহলে ঠিক বরাবর একই। তোমার এটুকু থেকে শুরু করে এটুকুর লেন্থটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এইটা। তাহলে এই শীর্ষবিন্দু এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার এ, এটা হচ্ছে নেগেটিভ এ। তাহলে জাস্ট আমরা একটা করে দেখাই দিই। তাহলে এটা a,0, এইটা a,0। এখন খেয়াল করো এই যে দ্বিকাক্ষের এই ডিস্টেন্সটা, এটা কিন্তু ভাই হবে কি তোমার এ থেকে ছোট হবে। ই এর মানটা যেহেতু এক থেকে বড়, তাহলে এক থেকে বড় যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে এটা হচ্ছে তোমার কত হয়ে যাচ্ছে বলো তো, এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা a ডিভাইডেড বাই e,0, এটা দ্বিকাক্ষের পাদবিন্দু যেটা z দ্বারা প্রকাশ করলাম, আর এটা শীর্ষবিন্দু a। এখন এটার উপকেন্দ্র কিন্তু হবে তোমার কত, a,0, এইটাই। তাহলে এইটাকে অর্থাৎ এটার ফরমেশনটা এরকম, মানে গঠনটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে ছোট বড় কিছু নাই, যেটার সহগটা পজিটিভ ওইটা সবসময় বড় চিন্তা করতে হয়। তাহলে এটা হচ্ছে এ বড় কার থেকে, বি থেকে। ঠিক আছে, তাহলে এটার ওইটা কাহিনী না, কাহিনী হচ্ছে বড় ছোট না, এটার হচ্ছে আর অক্ষ, আর অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এটার হচ্ছে এক্স অক্ষটা হচ্ছে আর অক্ষ, এক্স অক্ষ হচ্ছে আর অক্ষ। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে আর অক্ষ, আর ওয়াই অক্ষটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, যেটার আগে মাইনাস থাকে সেটা হচ্ছে তোমার অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ। যেটা হচ্ছে তোমার যদি তুলনা করো, তাহলে প্রথমটা হচ্ছে বৃহৎ অক্ষের সাথে তুলনা করতে পারো, আর পরেরটা হচ্ছে মানে ক্ষুদ্র অক্ষের সাথে তুলনা করতে পারো। তাহলে এটার ক্ষেত্রে জাস্ট পার্থক্যটা কি দেখো, খেয়াল করো যে উৎকেন্দ্রিকতা, এটার ই ইকোয়াস টু রুট ওভার, আগে বড় স্কোয়ার, মাইনাস ছোট ছিল এখন প্লাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার, এই হচ্ছে পার্থক্য। আর এটা লিখলাম, আর বাদ বাকি সব কিছু সেম, সব কিছু সেম। এটার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে তোমার অসীমতট রেখা। এটার দুইটা অসীমতট রেখা, একটা হচ্ছে তোমার মূল বিন্দু থেকে এদিকে একটা যাবে আর এদিকে একটা যাবে, অসীমে যা ছেদ করবে। তাহলে অসীম, অসীম তট, তটের সমীকরণ বা অসীম তট রেখার সমীকরণ, এটা হচ্ছে জাস্ট কি করতে হবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, কনস্ট্যান্টটাকে শূন্য করে দিতে হবে, অর্থাৎ অনটাকে শূন্য করে দিলেই যেটা আসে সেটাই। তাহলে এখান থেকে দেখো যদি খেয়াল করো, তাহলে লেখা যায় ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। জাস্ট এটাকে ওই পাশে পাঠিয়ে দিছি। এখন আমার কাজ হচ্ছে ওয়াই রাখা, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এখানে হচ্ছে ভাইয়া বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু এটা মূল বিন্দুগামী রেখা, অর্থাৎ প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স। এটা হচ্ছে অসীমতট রেখাদ্বয়ের সমীকরণ। উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে, বলছে একটা অধিবৃত্তে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত। তার মানে যে তোমার এক্স অক্ষটা আর অক্ষ, এক্স অক্ষটা আর অক্ষ আর ওয়াই অক্ষটা অনুবন্ধী অক্ষ, অর্থাৎ এটা আর অক্ষ আর ওয়াই অক্ষটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, এটা হচ্ছে অনুবন্ধী, অনুবন্ধী অক্ষ। তাহলে এটার ইকুয়েশনটা কত হবে, ইকুয়েশনটা হবে ভাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, এটা হলো। এখন বলছে উপকেন্দ্রদ্বয় বলা আছে আর উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে। আচ্ছা, শুরুতে আমরা উৎকেন্দ্রিকতা ধরো ই স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এইটু মানে রুটটাকে তুলে দুই পাশে হচ্ছে বর্গ করে দিয়েছে। আবার উপকেন্দ্রদ্বয় বলে দেওয়া আছে, তাহলে উপকেন্দ্র, উপকেন্দ্রদ্বয়, তাহলে এটা কত হবে ভাইয়া, এটা হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0।
তাহলে এখানে খেয়াল করো, ধরো এ ই এক পজিটিভ নিব আমরা, জাস্ট পজিটিভ নিয়ে তাহলে খেয়াল করো কি আসে, যে এ ই ইকুয়ালস টু কত দেওয়া আছে, √5, তাহলে এখানে খেয়াল করো দুই পাশে বর্গ করো, ই স্কোয়ার ইকুয়ালস টু 5, তাহলে ই স্কোয়ারের ভ্যালুটা তুমি কিন্তু জানো ওখান থেকে, তাহলে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ারের ভ্যালু হচ্ছে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 5, তাহলে এক কাজ করো, এটা কাটা যাচ্ছে, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু আসতেছে 5, এটা দাঁড়ালো এই তথ্য থেকে। আচ্ছা, ঠিক আছে, এখন উৎকেন্দ্রিকতার মানও তো তোমার দেওয়া ছিল √5, বুঝছো? তাহলে এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানও দেওয়া আছে √5, তাহলে এটার ক্ষেত্রে দেখো এটা √5 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা তোমার এ স্কোয়ার, ঠিক আছে, মানটা বসাই দিয়েছি আর কি। তাহলে দেখো তোমার মতো তুমি হিসাব করবে আর কি, এই পাশে যেটা আসে সেটা তোমার সুবিধা অনুযায়ী। তাহলে এটা 5a স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝছো? এটা দাঁড়ালো, আর গুণ করে দিয়েছি, তাহলে এটার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার, তাহলে এটা খেয়াল করো কত দাঁড়ালো, এটার মান দাঁড়ালো 5a স্কোয়ার ইকুয়ালস টু 5, অতএব এ স্কোয়ারের ভ্যালু কত আসবে 1, 5,0 ছিল কিন্তু, হ্যাঁ, তাহলে +5, আমি জাস্ট মানটা উল্টা নিয়েছি, দেখো এদিকে ঠিক নিয়েছি, কিন্তু এই যে এটার ক্ষেত্রে কিন্তু +-5 ছিল, অর্থাৎ +5টা নিলে কত হতো, এটা 5 হয়ে যাইতো 5, তাহলে এটা 5কে স্কোয়ার করলে কিন্তু 25 হতো, এটা বুঝছো, এটা 25, তাহলে এটা 25, এটা হচ্ছে 25, তাহলে 5a স্কোয়ার ইকুয়ালস টু এটা 25, বা এ স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু 25 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 5, এ স্কোয়ার ভ্যালু 5 আসতো। এখন এ স্কোয়ার ভ্যালু যদি 5 পাও, তাহলে যে কোনো একটাতে বসাই দিলেই হচ্ছে, এখানে ধরো বসাই দিব, কোথায়, এই জায়গাতে, এখানে বসাই দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে এর নাম দিতে পারো যে এটা 1 নম্বর ইকুয়েশন, তারপরে এটা হচ্ছে তোমার 2, এটা ধরো 3, তাহলে 3 নম্বরে তুমি এ স্কোয়ারের ভ্যালু বসাই দিবা, এ স্কোয়ারের মান 5 পাইছো 5, তাহলে এই 5টা বসাই দিলে কত আসতেছে দেখো, 5 ইন্টু 5, এটা হচ্ছে ভাইয়া 5 প্লাস বি স্কোয়ার, তাহলে বোঝা যাচ্ছে যে এই পাশে হচ্ছে তোমার 25 দাঁড়াবে, এই পাশে 5 প্লাস বি স্কোয়ার, অতএব বি স্কোয়ারের ভ্যালু দাঁড়াবে হচ্ছে 20। তো এই হচ্ছে বিষয়, এখন আমরা দুইটার মান বের করে ফেলেছি, জাস্ট সমীকরণে ইনপুট দিলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ ইকুয়েশনটা দাঁড়াবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার অর্থাৎ 20 ইকুয়ালস টু 1। তাহলে এটার কিন্তু দেখো এ এর মানটা বি থেকে বড় না, অর্থাৎ এক্স এর সহগটা পজিটিভ বলতে বোঝাচ্ছে, আর অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, আর অনুবিন্দু অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, বুঝছো? এখানে কিন্তু বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ এটা কিছু নাই, সরল ফরম্যাটে নিয়ে যাবতীয় জিনিস বের করতে হবে, জাস্ট উপবৃত্তের মতো। তাহলে এক্স স্কোয়ারগুলো একসাথে লিখবো, 9x স্কোয়ার, এক্স ওয়াই পদ আছে 72 প্লাস 72x মাইনাস 16y স্কোয়ার 32y, আর সংখ্যাগুলোকে এই পাশে পাঠাই দেবো, +16। আচ্ছা, খেয়াল করো এখানে কিছু করা যাচ্ছে কিনা, 9 কমন যাচ্ছে, এক্স স্কোয়ার 8 নং 72 8x প্লাস হচ্ছে তোমার 16, আর এইদিকে দেখো কত, এখানে -16 কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস 32y ছিল কিন্তু, হ্যাঁ, প্লাস 2y, 16 × 32 হয়, আর প্লাস মিলানোর জন্য 1 নিলাম এই জায়গাতে। তাহলে এবার খেয়াল করো 16, এদিকে খেয়াল করো 16 এবং 9 যদি আমি গুণ করে দিই তাহলে 144, 144 এই পাশে যোগ করছে, এই পাশে যোগ করতে হবে, 16 এই পাশে বিয়োগ করেছি, 16 1 16, তার পাশে এই পাশে 16 বিয়োগ করতে হবে, এই 16 16 কেটে দাও, 144 আসছে। তাহলে এটা বর্গের সূত্রে লেখা যায় 9x প্লাস 4 হোল স্কোয়ার। আচ্ছা,
মাইনাস হচ্ছে 16 ইন্টু এটা লেখা যায় ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 144। তাহলে 144 দ্বারা যদি ভাগ দাও ইকুয়েশনটা কি দাঁড়াবে, এক্স প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই তোমার এই 16 আসবে এই জায়গাতে, নেগেটিভ অফ ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এটা আসবে কত, এই 9 আসবে এই জায়গাতে, এই পাশে 1, বুঝছো, ভাগ করলে এটা এই ফর্মেটে চলে আসবে। তাহলে এইটা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন চলে আসছে। এখন এখান থেকে যা বের করতে বলে তাই বের করতে পারবা। তাহলে সে বলছে কেন্দ্র কত, তাহলে এটার ক্ষেত্রে ভাই কেন্দ্র হচ্ছে যে এক্স স্কোয়ারের নিচে যেগুলো আছে ওইগুলো হচ্ছে কেন্দ্র, অর্থাৎ -4, -1। আচ্ছা, বেশ, বলছে উপকেন্দ্রদ্বয়। তাহলে এটার হচ্ছে দেখো যে এটা হচ্ছে এক্স 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 এর নিচে যেটা আছে সেটা কিন্তু তোমার পজিটিভ, যদি থাকতো ওয়াই স্কোয়ারটা যদি পজিটিভ থাকতো তখন কিন্তু কি লিখতাম, যে বি সূত্রটা ব্যবহার করতাম, 0, প্লাস মাইনাস বি। তাহলে এটার উপকেন্দ্রদ্বয়, তাহলে উপকেন্দ্রদ্বয় উপকেন্দ্রদ্বয় কেন্দ্রদ্বয় কত হবে বলো তো, যে এক্স প্লাস 4 ইকুয়ালস টু প্লাস মাইনাস এ কমা ই, এটা এক্স এর মান হবে। তাহলে খেয়াল করো কত আসে, বা এক্স প্লাস 4, এখন এই যে ই এর মানটা কিন্তু দরকার ছিল, তাহলে উৎকেন্দ্রিক কত ভাইয়া, ই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে খেয়াল করো, আচ্ছা এটাকে রুট করে দিলে ই এর মানটা বের হচ্ছে, তাহলে 16 প্লাস এত 25, 25 ডিভাইডেড বাই 16, একে রুট করতে হবে, 5 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে এটার মান আসলো। তাহলে প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই এর মানটা হচ্ছে তোমার, এর মানটা হচ্ছে 4, 4, এটার মান আসছে 5 ডিভাইডেড বাই 4, এটা কেটে দাও, বা এক্স ইকুয়ালস টু -4 প্লাস মাইনাস এদিকে কত আসছে, কাটাকাটি করে 5 আসছে, 5, বুঝছো, কাটাকাটি করে 5 আসছে। তাহলে একবার যদি ধরো পজিটিভটা নাও, তাহলে পজিটিভটা নিলে এক্স এর মান আসবে কত, যে এটা পজিটিভ নিলে 1 আসবে, আর নেগেটিভটা নিলে -9 আসবে, হয়তো। আর ওয়াই এর মানটা 0, অর্থাৎ এখানে ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 ধরতে হবে, তাহলে ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, ওয়াই এর মান হচ্ছে -1। তাহলে উপকেন্দ্রদ্বয় একটা হচ্ছে ভাই 1, -1, একটা হচ্ছে 1, একটা 1, -1, আর একটা হচ্ছে তোমার -9, -1। এই হচ্ছে উপকেন্দ্রদ্বয়। দ্বিকাক্ষ, তাহলে দেখো তো দ্বিকাক্ষ কি আসে, দ্বিকাক্ষ হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ x ইকুয়ালস টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই ই, এই তো দ্বিকাক্ষ। তাহলে এখন দেখো কত আসে, যে x এর জায়গায় কত বসাইতে হবে, এই যে এটা আমরা লিখবো না খাতাতে, বুঝছো, এটা খাতাতে লিখবো না, জাস্ট সরাসরি বসাই দিব x এর জায়গায় কত বলো তো, এটা কিন্তু না লিখলে ভুল হবে কিন্তু, x প্লাস 4 এর মানটা একটু আগে বের করছো, এই যে 5 ডিভাইডেড বাই কই, এর মানটা তো এখানে দেওয়া আছে 4, আর ই এর মানটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 4, 5 ডিভাইডেড বাই 4, তাহলে 4 উপরে চলে যাবে, অর্থাৎ এক্স প্লাস 4 প্লাস মাইনাস হবে এটা, বুঝছো, তাহলে প্লাস মাইনাস 4, 4 16 ডিভাইডেড বাই 5, বা এই যে এক্স ইকুয়ালস টু -4 প্লাস মাইনাস 16 ডিভাইডেড বাই 5, তাহলে একটু লসাগু নিয়ে যেটা আসে আর কি সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এখন বলছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, কিন্তু হিসাব নিকাশে একটু ভুল হতে পারে, তোমরা দেখে নিবে আর কি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে ভাইয়া 2 ছোট স্কোয়ার, অর্থাৎ 2 ছোট স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বড়টা, তাহলে ছোট কোনটা, যেটার আগে নেগেটিভ সেটা কিন্তু ছোট, মানে এই যে এটার আগে নেগেটিভ এটা, তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে ছোট স্কোয়ার, তার মানে 9, 2 ইন্টু 9 ডিভাইডেড শুধু বড়টা, তাহলে বড়টা স্কোয়ার 16, তাহলে শুধু বড়টা হচ্ছে 4, 9 দুগুণ 18 ডিভাইডেড বাই 4, তাহলে 2 দিয়ে কাটলে 9 ডিভাইডেড বাই 2 একক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই এখন জাস্ট হিসাব নিকাশে একটু জাস্ট এলোমেলো হইতে পারে, স্বাভাবিক, তোমরা একটু দেখে নিবে, হ্যাঁ, যত্ন সহকারে। তো এই হচ্ছে বিষয়, জাস্ট হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানের একটু পরিবর্তন আছে, আর অসীম তট রেখাদ্বয়ের সমীকরণে
তাহলে অসীমতট রেখা, অসীমতট রেখা এই, তাহলে এটা y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স, এটাই হয়তো দাঁড়াইছিল। ওকে, তো এই হচ্ছে কথাবার্তা। তো আশা করি তোমার এই কণিক থেকে 100% সিকিউ, যেসব সিকিউ আসতে পারে, যেসব প্রশ্ন আসতে পারে, ওগুলো সব করাই দেওয়া হয়েছে। তোমরা জাস্ট যত্ন করো, সহকারে দেখে যাবে। ক্লাসটা একটু বড় হয়েছে, এজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো তোমাদের সব করাই দেওয়ার চেষ্টা করেছি। সামনের দিন তোমাদের অন্য কোনো অধ্যায় লেকচার নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।